পেরেছি। এই প্রশ্নের খুব ভালো ইমপ্রুভমেন্ট মানে আপনার মধ্যে ভালো হচ্ছে বা আপনি এই জিনিসগুলো ফলো আপ করে রেজাল্ট গুলো ভালো নিতে পেরেছেন। যে কেউ বলতে পারেন হ্যান্ড রেইজ করে। এখানে না যে স্বপন রয় ভাই শুধু আমাকে প্রশ্ন করছে, আমাদেরকে করেছে। তো আপনার জায়গা থেকে আপনি কিভাবে কি সমাধান চাচ্ছেন বা করেছেন? আচ্ছা, দিদারুল আলম ভাই বলেন। ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। বলেন আপনি স্বপন ভাইয়ের ওই প্রশ্নের উত্তর ভাইয়া ওই ভাইয়া। যে প্রশ্নটা সলিউশনের কথা বলেছিলেন মেবি, মানে যে কেউ পারেন কিনা অথবা এরকম হ্যাঁ, বিষয় হ্যাঁ। ফেস করেছেন হ্যাঁ, হ্যাঁ, কিনা। হ্যাঁ, সিউর। জি। আচ্ছা, ধন্যবাদ শিমুল ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। না, না সমস্যা নেই ভাইয়া। বলেন। তো ভাইয়া যে ভাইটা প্রশ্ন করেছেন যে আমি ডেস্কে বসি 4-5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা বসি, বাট ডেস্ক থেকে ওঠার পরে যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার, সো সহজভাবে বলতে পারি যে আরওআই রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা আমি কিন্তু পাই না। অর্থাৎ আমি যে সময়টা এখানে দিয়েছি, এই সময় থেকে আমার যে ভ্যালুটা আসার প্রয়োজন ছিল, এটা হয় না। এটা আসলে আমরা সবাই ফেস করেছি। আমরা যখন পিসি নিয়ে বসতাম, কেউ হয়তোবা ধরতে পেরেছি, কেউ হয়তোবা ধরতে পারি নাই। কেউ হয়তোবা একটা সময় গিয়ে রেজাল্ট আসবে না, ঠিক তখনই কিন্তু এই বিষয়টা কিন্তু ধরতে পারলাম। আল্লাহ, আমি 6 মাস এই সেক্টরে অনেক বেশি পরিশ্রম করতেছি, আজকে 2 বছর। স্টিল নাও আমি আমার যদি বলি, আমার অলমোস্ট প্রায় এই সেক্টরে মানে অলমোস্ট প্রায় আজকে 3 বছরের চাইতেও বেশি। এটাও কিন্তু আমিও একটা সময় গিয়ে মাল্টিটাস্কিং করতাম। তো যে ভাই প্রশ্নটা করেছেন, আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কেন আসতেছে না, আপনি ভেবে দেখেন হয়তোবা আপনি ডেস্কে বসছেন, আপনি মানে ক্লাসও করতেছেন, এর মধ্যে আপনাকে মেসেঞ্জারে একটা নক আসছে, আপনি মেসেঞ্জারে চলে গেছেন, হোয়াটসঅ্যাপে একটা নক আসছে, হোয়াটসঅ্যাপে চলে গেছেন। আবার অনেক সময় মোড সুইংও কিন্তু হয়ে যায় এই বিষয়টা। তো এই বিষয়গুলো আপনাকে একটু ধরতে হবে। আর মানে নিজের মাইন্ডসেটটা এরকমভাবে করে ফেলতে হবে যে আমি যেহেতু কাজটা ধরছি, ধরে কাজটা মানে কি মানে শেষ করে দেন আর একটা কাজে যাব। আপনার যেহেতু মানে আপনি কনসিস্টেন্সি ম্যাকশিওর করতে পারতেছেন না, তো সেই জায়গা থেকে আপনি 1 ঘন্টার একটা ক্লাসকে আপনি 2 ভাগে করে নেন। আপনার 30 মিনিট করে নেন, 30 মিনিটও যদি না পারেন 15 মিনিট করেন। আর ক্লাস করার সময় আমি সবাইকে হাম্বল রিকোয়েস্ট করে বলবো, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি, ক্লাস করার সময় অবশ্যই ক্লাসটা বুঝবেন এবং অবশ্যই নোট করবেন। এটা আপনাকে অনেক বেশি মানে একটা ভ্যালু দিবে আর কি। আর আরেকটা জিনিস কি, সেটা হচ্ছে কি আপনার সাইকোলজিরও একটা বিষয় আছে। আমরা অনেকক্ষণ কিন্তু চাইলে কিন্তু একটা স্কিনে থাকতে পারি না। আপনি দেখবেন, আপনি স্কিন মানে চশমা ছাড়া আপনি যদি ফোন যদিও চালান, চোখে কিন্তু ব্যথা করে, অনেক সময় মাথা কিন্তু ঝিমঝিম করে। তো সাইকোলজির একটা ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে কি আপনি মানে একটানা যখন কাজ করবেন, আপনি 1 ঘন্টার থেকে আপনি কি করবেন, এটা অনেকে 1 ঘন্টাও রাখতে পারে, মানে ফোকাসটা আর কি। অনেকে 1 ঘন্টা রাখতে পারে, অনেকে 40 মিনিট রাখতে পারে, অনেকে এর চেয়েও বেশি রাখতে পারে, 1.5 ঘন্টা 2 ঘন্টা রাখতে পারে। তো বাট ম্যাক্সিমাম পিপলের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে কি, একজন ব্যক্তি একটা জায়গায় ফোকাসটা অলমোস্ট 45 থেকে 50 অথবা 55 মিনিটস রাখতে পারে। তারপর ছোট্ট একটা ব্রেক দিবেন। অর্থাৎ আমি আপনাকে এই জিনিসটা এইভাবে বলতে চাচ্ছিলাম যে আপনি মানে একটা কি করবেন, মানে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মানে তারপরেও আমি যে বিষয়টা আপনাদেরকে বলি, তাহলে হয়তো বা আপনারা বুঝতে আর একটু বেশি ইজি হবেন। সেটা হচ্ছে, আপনি চাইলে একটা পুরো হাতিকে আপনি খেতে পারবেন না। হ্যাঁ, আপনাকে এটা মানে ছোট 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 ভাগ করে কিন্তু আপনি পুরো একটা আস্ত হাতি গিলে ফেলতে পারবেন। তো সেম ভাবে যারা মানে ছয় 6 ঘন্টা 8 ঘন্টা 4 ঘন্টা দিচ্ছেন, বাট আপনাদের পারফেক্টলি রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা আসতেছে না, আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে কি আপনি কাজগুলোকে ভাগ ভাগ করে নেন। আর মাল্টিটাস্কিং যত বেশি কম করতে পারেন। ধরেন আমিও একটা সময় গিয়ে অনেক বেশি মাল্টিটাস্কিং করতাম। তো মাল্টিটাস্কিং কমায় দেন। ধরেন আগে হচ্ছে কি আপনি যখন ক্লাস করতেন, অথবা 4-5 ঘন্টা কাজ করতেন, আপনি 10-12 বার হচ্ছে কি নতুন ট্যাব ওপেন করে অন্য জায়গায় চলে যাচ্ছেন, মানে কমাচ্ছেন, দুইটায় দুইটায় কমাচ্ছেন, প্রয়োজনে নিজেকে একটা অ্যাপ্রিসিয়েশন দেন, তাই না? আর ফোকাসের যে বিষয়টা সেটা হচ্ছে কি, চেষ্টা করবেন মানে যে যতক্ষণ পর্যন্ত ফোকাস রাখতে পারতেছেন গে, একটা সময় গিয়ে দেখবেন বিরক্ত চলে আসতেছে। তো তখন নিজের ভালো লাগার, নিজের যে ডোপামিন রিলিজ হয় এমন কিছু কাজ করবেন। ধরেন আপনার ফোকাস মানে আপনার বিরক্ত চলে আসছে, তখন আপনি একটা কফি কফি নিজেকে দিতে পারেন। অথবা নিজেকে আপনি ভালো কোনো একটা অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ আমি
তো ওটা বলতে পারতেছি না যে কার কাছে কোন জিনিসটা ভালো লাগে। ধরেন অনেকের ফ্যামিলি মেম্বার থাকতে পারে, অথবা অথবা অনেকের মানে কি ছেলে মেয়ে থাকতে পারে। তো প্রত্যেকটা বাবা মায়ের আসলে মানে তাদের ছেলে মেয়েদের সাথে মানে সময় কাটাতে ভালো লাগে। তো আপনি 1 ঘন্টা ফোকাসডে ছিলেন, আপনি 5 মিনিট তাদের সাথে দুষ্টামি করে এসে আবার ডেস্কে বসেন, আবার ট্রাই করেন। বাট এই জিনিসটা মাথায় রাখবেন যে লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল, ডোন্ট গিভ আপ। আপনাকে মানে হাল ছেড়ে দেওয়া যাবে না। এই সকল বিষয়গুলো মেনটেন করতে পারলে, মাল্টিটাস্কিংটা কমাইতে পারলে, আই হোপ আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা আই হোপ চলে আসবে। আর এই জার্নিটা না অনেকটাই আপনাকে কি করতে হবে, স্ট্রাগলও করতে হবে, স্মার্ট ওয়ার্কও করতে হবে, হার্ড ওয়ার্কও করতে হবে। এখানে অনেকজনেরই মানে অনেক বেশি ট্রাম কাজ করে। শিমুল ভাই নিশ সিলেকশনের ক্লাসে একটি টপিক বলেছিল, আমার অনেক বেশি ভালো লাগছে কথাটা। আম, মানে এক একজনের জন্য না এক একটা নিশ কাজ করে। তো আপনাকে এই জিনিসটা মানে ভেতর থেকে ধরতে হবে, তবে আপনি ভালো কিছু করতে পারবেন। এই হচ্ছে মূলত বিষয়। ধন্যবাদ সবাইকে। আপনাকে ধন্যবাদ দিদারুল ভাই, খুবই ভালো কথা বলছেন। স্বপন রয়ের এই প্রশ্নের ভিত্তিতে আর কে অ্যান্সার দিতে পারবেন? যেমন ওই ভাইটা অ্যান্সার দিয়েছে, আর কোনো ভাই অ্যান্সার দিতে পারবেন তার জায়গা থেকে যে আমি এইভাবে ইমপ্রুভমেন্ট করেছি। আপনার জায়গা থেকে আপনার ওই ইমপ্রুভমেন্টের কথাগুলো শেয়ার করতে পারেন। একটু বি ফ্রেন্ডলি, একদম ফ্রিলি কথা বলতে পারেন যে আমার এই প্রবলেম ছিল, আমি এভাবে রিকভারি করছি, বা আমার ডেইলি লাইফের রুটিনটা আমি এভাবে টাস্ক গুলো ম্যানেজমেন্ট করি। যে কেউ। আচ্ছা, ফাহিম শেখ ভাই। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম সালাম। শিমুল ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। জি ভাইয়া, ধন্যবাদ আমাকে আসলে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এভাবে একটু আগে বলবেন যে না প্লিজ। আমরা সবাই আছি কথা বলার জন্য। আজকে যে কথা বলছেন, একটা ভাইয়ের প্রশ্নটা যে অনেক কয়টা ভাই মিলে আমরা যে সলিউশন দিচ্ছি বা সবার মতামত দিচ্ছি, এটাই অনেক ভাইয়া। সো আমি চাই আপনারা এই কথাগুলো আর বলবেন না, যে সুযোগ দিচ্ছেন। সুযোগ সবার জন্য আছে। ওই আচ্ছা ভাইটা আচ্ছা, হয়তো ঠিক আছে আজকে ভাই। থেকে উপকৃত হবে যে হ্যাঁ, এখানে তো অনেকজন মিলে একটা কম্বাইন একটা সলিউশন পেলাম, সেটাকে কাস্টমাইজ করে আমি কতটুকু আমার জন্য নিতে পারতেছি, বা আমি কতটুকু ইমপ্রুভমেন্ট করবো এখান থেকে। তো ভাই শেখ ভাই, কন্টিনিউ প্লিজ। জি ভাইয়া, ভাই দিদারুল ভাই যে কথাগুলো বললো আসলে ঘুরে ফিরে দেখা গেছে আমার সাথে 80% মিলে যাবে। আমি আসলে ওইভাবেই আমাকে রিকভারি করার চেষ্টা করেছি। পাশাপাশি আমি যদি একটা এক্সাম্পল বলি, আমি এই এক্সাম্পলটা একটা ভাইয়ের কাছ থেকে শুনছিলাম, ওই মাল্টিটাস্কিং এর যে ব্যাপারটা। আমি যদি বলি শিমুল ভাই আপনি কি এবিসিডি পারেন, আপনি বলবেন হ্যাঁ ভাইয়া পারি। যদি বলি বলেন তো, আপনি বলবেন এ বি সি ডি এফ জি এইচ একদম জেড পর্যন্ত চলে গেলেন। এরপরে যদি আপনাকে বলি আমি, ভাই আপনি কি 1 2 পারেন, 1 2 3 4 পারেন, বলবেন হ্যাঁ পারি। বলেন তো 25 30 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9 10 ইজিলি আমরা বলে দিতে পারি। এখন আমি যদি বলি ভাই এবার এইভাবে বলেন তো, A 1 B 2 C 3, এইভাবে যদি আমি বলতে যাই তখন দেখা যাবে আসলে আমার মধ্যে জড়তা কাজ করবে। ইভেন সবাইকে আমি যদি বলি সবার মধ্যে একটা জড়তা কাজ করবে। কেন জড়তা কাজ করতেছে দেখেন, এই যে আমি একসাথে কাজ করতেছি, মাল্টিটাস্কিং করতেছি, যার কারণে আমার এই প্রোডাক্টিভিটিটা কমে গেছে অলরেডি। কিন্তু আমি যদি শুধুমাত্র এবিসিডি বলতাম, ABCDEFGH, এটা আমি ইজিলি বলতে পারতাম। শুধুমাত্র যদি 1 2 3 4 বলতাম, ইজিলি আমি বলতে পারতাম। যখন আমি মাল্টিটাস্কিং ঢুকাইলাম তখন আমার প্রোডাক্টিভিটি অলরেডি কমে যাচ্ছে। তো আমাদেরও সেম সমস্যা। যখন আমরা ডেস্কটপে বসি, কাজ করতেছি, ক্লাস দেখতেছি, এর মধ্যে কি হয়, আমাদের হাতটা মোবাইলের দিকে চলে যায়। যখন আমাদের হাত মোবাইলের দিকে চলে যায়, আমরা নোটিফিকেশন চেক করি, ফেসবুকের দিকে চলে যায় বা মেসেঞ্জারে চলে যায়, হ্যাঁ, বা হোয়াটসঅ্যাপে চলে যায়। তখন দেখা যায় কি হয়, আমাদের ব্রেন ডিস্ট্রাকশন হয়ে গেল। আমরা যে কাজ করতেছিলাম, ধরেন একটা সোশ্যাল মিডিয়া পোস্ট রেডি করতেছিলাম বা একটা ক্লাস ভিডিও দেখছিলাম, নোট করতেছিলাম, তো এই যে যখন আমার হাত ফোনে চলে গেল বা অন্য কোনো ডিভাইসে চলে গেল বা অন্য কোনো নোটিফিকেশনে চলে গেল, তখন আমার ব্রেন এই ক্লাস থেকে ডিস্ট্রাকশন হয়ে গেল। তখন আমার প্রোডাক্টিভিটি অলরেডি কমে যাবে। হুম। তো এটা হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেটা করি এখন, বিগত দিন আমি এটা করি নাই অবশ্য, এটা আমার ল্যাক। কিন্তু বর্তমান সময়ে আমি যেটা করি যে আমি আগামীকালকে যে কাজটা করব সেই কাজটা আমি আজকেই নোট করে রাখি। ইভেন আমি এখন যেটা করি, পাশাপাশি আমি আগামী আরো 10 দিন বা 15 দিনের যে কাজটা সেটা আমি লিখে রাখি আমার ডায়েরিতে। এখন আমার আমার সামনে ডায়েরি আছে, 2 3টা ডায়েরি রয়ে গেছে। তো
আগামী 10 দিনের প্ল্যান বা 15 দিনের প্ল্যান আমার কাছে রেডি করা আছে, যে এই 10 দিনে আমি এই জিনিসটা শেষ করব, এই 10 দিনে এই জিনিসটা শেষ করব। তো তখন কি হয়, আমি আগামীকালকে যে কাজটা করব সে কাজের আমি টাইম ভাগ করে দিই, যে আমার ডিউটি আছে এখন থেকে এই পর্যন্ত, আর বাকি টাইমে আমি ফ্রি। তো আমার ক্লাস ভিডিওটা শেষ করতে 2 ঘন্টা লাগবে, তাহলে এই 2 ঘন্টা আমি এই ক্লাস ভিডিওটা দেখবো। আমার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে, এই 1 ঘন্টা আমি কন্টেন্ট রেডি করব, ইমেজ ডিজাইন করব। এরপর আমার অ্যাসাইনমেন্ট আছে, এই 1 ঘন্টা আমি অ্যাসাইনমেন্ট রেডি করব। আমার ক্লায়েন্ট ফাইন্ড আউট করতে হবে, আমি এই 1 ঘন্টা আমার ক্লায়েন্ট ফাইন্ড আউট করব। তো আলটিমেটলি দেখা যায় যে 5, 6 বা 7, 8 ঘন্টা আমার রেডি হয়ে গেছে। তো এই টাইম অনুযায়ী যদি আমি কাজ করি, তো তখন দেখা যাবে আমার তেমন ওই সোশ্যাল মিডিয়াতে যাওয়া বা আমার হাত ফোনে যাওয়া তেমন একটা সময় পাবে না, যেটা আমার হচ্ছে বিগত বিগত দিনে। যে আমি এখন কারো ছবিতে একটা লাইক দিব, আমি সেই লাইক দেওয়ার সময়ও পাই না, কারণ আমার এই যে এই টাইমের মধ্যে আমার কাজটা শেষ করতে হবে। তো আমি এখন সেই মাল্টিটাস্কিং করি না, মোবাইলটা কি করি, মোবাইলটা সরাই অন্যদিকে রেখে দিই। মোবাইলটা সরাই আমি ড্রয়ারে রেখে দিই, বা আমার যে বিছানা আছে বালিশ, বালিশের নিচে রেখে দিই। মোবাইল আমি দেখবো না, তাকাইলেই সমস্যা, মোবাইলের দিকে তাকাইলেই সমস্যা, বা অন্য কোনো দিকে তাকাইলে আমার সমস্যা। এই কারণে আমি কি করি, মোবাইলটাকে সরাই দিই, যে মোবাইল আমি ধরবো না। আর যখন কি ডেস্কটপে কাজ করি, তখন এই ফেসবুক অপশনটা আমি অফ করে রাখি, জাস্ট শুধুমাত্র আহ কি এই মেসেঞ্জারটা রাখি, যে কেউ ই করলো কিনা, মেসেজ দিলো কিনা, জাস্ট নোটিফিকেশনটা চেক করার জন্য বা মেসেজ চেক করার জন্য মেসেঞ্জারটা রাখি। একটু ভাই 2 মিনিট পরে কথা হবে। তো কি হয়, এই যে মাল্টিটাস্কিং এর যে বিষয়টা, এখন আমার সেই মাল্টিটাস্কিং হচ্ছে না, হয় না। ইভেন এই যে আমি যে টাইমটা ভাগ করে রাখছি, এই টাইমের মধ্যে আমার কাজটা শেষ হয়ে যাইতেছে। আচ্ছা ঠিক আছে, এই টাইমের মধ্যে আমার কাজটা শেষ হয়ে যাইতেছে। তো যে ভাইটা কোশ্চেন করলেন, যে স্বপন রায় ভাই, আপনি একসাথে মাল্টিটাস্কিং করবেন না। শুধু আপনি না, সবার ক্ষেত্রেই বলি, যাদের এই সমস্যায় ভুগে, আমরা সবার ক্ষেত্রেই বলতেছি যে একসাথে মাল্টিটাস্কিং করা যাবে না। আর আপনি যে আগামীকালকে যে কাজটা করবেন, সেই কাজটা অবশ্যই নোট ডাউন করে রাখবেন। এবং শুধু নোট ডাউন করে রাখলে হবে না, এই কাজটা কত সময়ের মধ্যে আপনি শেষ করবেন, কত সময়ের মধ্যে শেষ করবেন, ঠিক সেই সময়টাকে আপনি লিখে রাখতে হবে, যে আমি এই সময়টাতে ব্যস্ত থাকবো, এই সময়টাতে ফ্রি থাকবো, এই সময়টাতে আমার কাজটা শেষ করতে হবে। এই ঘন্টাটা আপনি মেপে দিবেন, যে এই ঘন্টার মধ্যে আমার এই কাজটা শেষ করতে হবে। যদি আপনি এভাবে আগাইতে পারেন 15 থেকে 20 দিন বা 1 মাস, দেখবেন আপনার মধ্যে চেঞ্জ চলে আসবে। শিমুল ভাই আমার উপর হয়তো বা জানে যে আমি অনেক আগে থেকে কাজ করি, কিন্তু তেমন একটা ফল পাইনি, কারণ আমার মধ্যে এরকম তেমন কি ছিল না। কিন্তু ইদানিং কালে এসে আমি এই মেথড ফলো করার পরে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শিমুলানা ভাই। জি। আহ, যেগুলো আনভেরিফাইড আইডি ভাইয়া, পলাশ ভাই, হ্যাঁ, এগুলো অ্যাক্টিভ করেন না। না আমি তা করতেছি না। হ্যাঁ, এই নতুন আসছে, এগুলো দরকার নেই। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, বিশেষ করে স্বপন রয়ের ভাইয়ের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার জন্য, বিশেষ করে ফাহিম ভাই এবং দিদারুল আলম ভাইকে। আচ্ছা, যেহেতু স্বপন ভাইয়েরটা শেষ হয়েছে, আমরা এখন ধ্রুব রয় ভাইয়ের ওখানে চলে যাচ্ছি। ভাইয়া। জি ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। জি। সেটা ওই ভাইয়ার কাছাকাছি বলা যায় বা একটু ডিফারেন্স বলা যায়। আমি কোশ্চেনটা করি, সেটা হলো আমরা একটা স্কিলে মাস্টার কিভাবে হব, আর হলো আমাদের কি উচিত একটা স্কিলের বাইরে অনেকগুলা স্কিল মানে লার্নিং করা, বা কখন আমরা আরেকটা স্কিলে মুভ করব? ধরেন আমি একটা ফেসবুক অ্যাড শিখছি, আবার কি আমি গুগল অ্যাডসে যাব, দেন আমি ইউটিউব এসইও তে যাব, বা লাইক আমি ইমেল মার্কেটিং এ যাব, মানে এতগুলা থেকে আমি আমি চাচ্ছি যে আমি একটা স্কিলে মাস্টার কিভাবে হতে পারি, বাট আমি কখন আরেকটা স্কিলে যেতে পারি। আচ্ছা, ধন্যবাদ ধ্রুব রয় ভাইকে। তো আমি স্ক্রিনটা শেয়ার দিই। প্রিভিয়াস একটা কোশ্চেন, এখানে একটা কোশ্চেন, আর থার্ড হচ্ছে ফাইম শেখ ভাইয়ের বিষয়ে একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে কন্টেন্ট এবং কি সাথে এই ইমেজ ডিজাইন। তো এটা দিয়ে আমি জাস্ট ওভারঅলটা স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, আমি যে কথাগুলো এখন বলছি, নট অনলি শুধু যে আমি নিজে অ্যাপ্লাই করতেছি এমনটা না, আমার সাথে যে মানুষগুলো নেটওয়ার্কিং আছে, যারা এই সেক্টরে ভালো কাজ করতেছে, আমি তো কিছুই না, আমার চাইতেও যারা ভালো কাজ করতেছে, তাদের এক্সপিরিয়েন্সটা আমি দিচ্ছি আপনাদেরকে, নট শুধু আমার এক্সপিরিয়েন্স। এমনও ব্যক্তি আছে, নাম করলাম না, নাম না করার উদ্দেশ্য হচ্ছে, নাম করতে গেলে হবে কি,
যে ভাই ওই আইটি কে মনে হয় প্রমোশন করছেন বা আপনার আইটি কে প্রমোশন করছেন, এই ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা চলে আসি, সেজন্য নামটা করলাম না। প্রথমে ডেইলি রুটিনের একটা ছক আগাতে হবে, ম্যাপস আগাতে হবে। কিরকম? ধরেন আপনি আজকে সকালে কি হলো, ঘুম থেকে উঠলেন, গুড মর্নিং যখন আপনার শুরু হচ্ছে, এখন এই মর্নিংটা কারো কারো ক্ষেত্রে হয় কি, আমার ক্ষেত্রে হয় 12টা থেকে 1টার ভিতরে, আবার কারো কারো ক্ষেত্রে 8টা থেকে 9টার ভিতরে, আবার কারো ক্ষেত্রে হচ্ছে কি 6টা থেকে 5টার মধ্যে। তো এখন আপনি আমার রুটিন যদি ফলো করেন, কখনো কি আপনি মিলাইতে পারবেন? শিমুল ভাই তো উঠে ঘুম থেকে 12টা বা 1টার দিকে, আমি তাহলে 12টা 1টার দিকে উঠবো, হবে? হবে না। ফার্স্ট অফ অল আপনাকে টাস্ক গুলো নোট ডাউন করতে হবে। টাস্ক কি? এই টাস্কের মধ্যে নট অনলি আপনার ফ্রিল্যান্সিং এর টাস্ক যে থাকবে সেটা না, আপনি একটা দিনে ডেইলি রুটিনে আপনার নিজের কাজ, স্কিল শেখার জন্য কাজ, ক্লায়েন্ট আউটরিচের কাজ, এটা তো ফ্রিল্যান্সিং এর একটা পার্ট, বাট ফ্যামিলির কিন্তু একটা পার্ট আছে, আমরা কিন্তু ফ্যামিলির একটা অংশ। ধরে নেন আমার মেয়ের টেক কেয়ার করতে হবে, আমার বাবাকে দেখাশোনা করতে হবে, আমার পানের বড়জ আছে সেখানে যাইতে হবে, ঠিক এরকম অনেকগুলো টাস্ক আছে আপনাদের, সবগুলো টাস্ক কিন্তু একটা নোট ডাউন করতে হবে। এই নোট ডাউনটা কি করব, আমি ধরে নেন আমি আগামীকাল থেকে শুরু করতে যাচ্ছি, প্রথম অবস্থায় টাইম ভাগ করবেন না, প্রথম অবস্থায় টাস্ক গুলো ভাগ করে নেন, যে একটা দিন আপনি কি কি কাজ করেন, কখন কখন কাজ করেন, এস্টিমেট একটা টাইম। সেটা হতে পারে আমি ঘুম থেকে উঠি 8টার দিকে, 8টা থেকে 10টা পর্যন্ত আমি খাওয়া দাওয়া করে বাড়ির কাজ করি। এরপর এই যে 10টা পর্যন্ত থাকলো, এরপর আমি ধরে নেন যে 12টার ভিতরে আমি গোসল নামাজ টামাজ করে আমি ফ্যামিলি কাজ থেকে একদম স্কিপ হয়ে যায়, আমার আর ফ্যামিলিতে কোনো কাজ করা লাগে না। এখন এই সময়গুলোতে আপনি কখন কিভাবে কি ডিস্ট্রিবিউট করবেন সেটার জন্য আগে টাস্ক করতে হবে। ধরে নেন কেউ একজন স্কিল শেখার জন্য কোনো জায়গায় কোর্স করতেছে, সেখানে একটা টাইম আছে। কেউ একজন ইউটিউবে 2টা ভিডিও দেখতে হবে, সেখানে টাইম আছে। কেউ একজন মনে করতেছেন যে আমাকে এখন আউটরিচ করতে হবে। তো টোটাল পুরো দিনের একটা রুটিন, রুটিন করার আগে আগে টাস্কের লিস্ট করতে হবে, টাস্কের লিস্ট করবেন। ধরেন আমার 10টা টাস্কের লিস্ট হলো বা 12টা টাস্কের লিস্ট হলো, 1 থেকে সিরিয়াল করে 12 নম্বর পর্যন্ত লিখেন। লিখার পরে যেহেতু আমরা অভ্যাসের দাস, কেউ বলতে পারবে না যে হুট করে আজকে আমি রুটিন করলাম কালকে থেকে আমি ওই রুটিন ফলো আপ করতে পারবো। ছোটবেলায় যখন পড়ালেখা করেছি আমাদের পড়ারও একটা রুটিন ছিল, ফিজিক্স এই সময় পড়বো, কেমিস্ট্রি এই সময় পড়বো, ম্যাথমেটিক্সটা খুবই জটিল বা কমপ্লেক্স মনে হয় এটা আমি রাতে দেখবো, বা এটা আমি ভোরে থেকে শুরু করবো নামাজের পর থেকে। তো সর্বপ্রথম আপনাকে টাস্কের একটা লিস্ট করতে হবে। সেটা কোথায়? আপনার যদি মনে হয় টু ডু বলে অনেক অ্যাপস আছে, নোশন আছে, বিভিন্ন অ্যাপস আছে, আপনি যদি মনে হয় যে অ্যাপসে অভ্যস্ত অ্যাপসে করেন, যদি মনে হয় যে নোটবুকে করবেন তাও ভালো, যদি মনে করেন যে খাতায় লিখবেন তাও ভালো, যার যেটাতে মন চায়। বাট টাস্ক গুলোর আগে লিস্ট প্রয়োজন। আমি যদি টাস্কের লিস্ট না করতে পারি আমি এগুলোর টাইম ডিস্ট্রিবিউট করতে পারবো না। তো টাইম ডিস্ট্রিবিউট করতে হলে টাস্ক গুলো লিখে রাখতে লাগবে। এখন আপনার বাড়ির একটা কাজ আছে সকাল 10টা থেকে 12টার মধ্যে করতে হবে, এটা তো কখনোই আপনি টাইম করে রাত 8টা থেকে 10টার মধ্যে নিয়ে যাইতে পারবেন না, পারবেন? কারণ ওই সময়টাকে আপনাকে ওই সময়ের টাস্কটাকে ভ্যালু দিতে হবে। সো ফর দ্যাট আমি এটাকে কিন্তু কখনোই কনভার্ট করে এই সময় নিয়ে যাইতে পারবো না, আমাকে যেটা যে সময় স্টেবল সেই সময় রাখতে হবে। তো স্টেবল যে টাস্ক গুলো আছে, যে সময়গুলোতে আপনাকে ফিক্সড ওই কাজটা করতে হবে, ওইগুলো আগে ফিক্স করে ফেলে, যে আমাকে এই সময়টা এটা করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। বাকি সময়গুলোতে আপনি এই টাস্ক গুলো ছোট ছোট করে লেখার ট্রাই করেন। যখন ডেইলি একদিনের টাস্ক গুলো লেখা হবে দেন আপনি অ্যাপ্লাই করা শুরু করেন যে এই টাস্ক অনুযায়ী আমাকে আগামী 1 উইক এভাবে চলতে হবে। যখন 1 উইক চলতে হবে তখন এই 1 উইকের মধ্যে আবার ফিউচার টাস্ক বলে কিছু অপশন চলে আসবে। ধরেন আপনি ইমেল মার্কেটিং শিখতেছেন, শিখার পর কি করবেন? এটা তো আবার অ্যাপ্লাই করা শুরু করবেন, তাই না? যে আমি অ্যাপ্লাই করা শুরু করবো, তো এই যে টাস্কটা আগামীকালকে ছিল, 1 সপ্তাহের মধ্যে আপনি ইমেল মার্কেটিংটা কভার করে ফেলেছেন, বিভিন্ন টুলস কিনে ফেলেছেন, এখন প্রমোশন অথবা মার্কেটিং এ যাইতে চাচ্ছেন। সেক্ষেত্রে কি এই যে টাইমটা ছিল এই টাইমটা 1 সপ্তাহ পরে কিন্তু ওই জায়গাতে কি রিপ্লেস হচ্ছে? ইমেল মার্কেটিং ফর আউটরিচ। আগে ছিল ইমেল মার্কেটিং স্কিল শেখার জন্য যে টাস্কটা, সেটা রিপ্লেস হয়ে কি হচ্ছে? ইমেল মার্কেটিং ফর আউটরিচ। তার মানে কি যে আপনার এই স্কিলটার পরে কিন্তু এটা আসতেছে। সো ফর দ্যাট আমাকে নোট রাখতে হবে। এই যে একটু আগে যে ভাইটা প্রশ্ন কথা বললো, যে ভাই বললো যে আজকে আপনি কি করলেন, লিখলেন, লিখার পরে কিছু কাজ আছে তো যে আজকে তুলতে পারেননি, সেটা প্রিভিয়াস দিন বা সামনের দিনের জন্য তো আপনাকে লিখে রাখতে হবে।
আমি যদি মনে না রাখতে পারি, লিখে না রাখতে পারি, ফোকাসটা যেন নষ্ট না হয়, সেজন্য আমাকে একটা মনিটরিং পদ্ধতি থাকতে হবে। সেটার জন্য কেউ খাতা ইউজ করতেছে, কেউ নোটপ্যাড ইউজ করতেছে, কেউ আবার বিভিন্ন টুলস আছে বা অ্যাপস আছে সেগুলো ইউজ করতেছে। সো আপনার ফিচার যে জিনিসটা আপনাকে ভালো লাগে, অভ্যস্ত। যেমন ফাহিম ভাই বললো খাতা, আমি নিজেও আমার পাশে যে কতগুলো খাতা আছে আমার শেষ নাই। আমি আজকে যে কাজগুলো লিখে নিয়েছি, ধরেন আজকে মোস্ট অফলি 80% কাজ আমি কমপ্লিট করতে পারিনি। তো আমি কি করেছি, এই কাজগুলো আমি সুন্দর করে আমি দেখবো, এখন একটা একটা করে রিভিশন দিব যে কোন কাজটা এখন করা পসিবল, কোনটা আগামী দিনের জন্য আমাকে পেন্ডিং টাস্কে এবং ফোকাসে সামনে রাখতে হবে। ধরেন আমার এরকম ছিল, আজকে ক্লায়েন্টের একটা কাজ ডেলিভারি দেওয়ার কথা, আমি এটা পারিনি, ক্লায়েন্টকে তাহলে একটা মেসেজ তো দিতে হবে, এই মেসেজটা তো এখন দিতে হবে, তো তাই না? তো এটা তো আমাকে মনিটর করতে হবে। আমার কাছে টাস্ক গুলো যদি লেখা থাকে, আমি মনিটর করতে পারবো যে এই ক্লায়েন্টের কাজটা আমি কমপ্লিট করতে পারলাম না, সো ফর দ্যাট আমাকে একটা মেসেজ দিয়ে এটা আগামীকালকে এই সময়ের মধ্যে ডেলিভারি দেওয়ার জন্য আমাকে কাজে বসতে হবে। ঠিক এইভাবে যখন স্টেপ বাই স্টেপ একটা ফলো আপ স্ট্র্যাটেজি আপনি ফলো করবেন, ডে বাই ডে আপনি কিন্তু ইমপ্রুভমেন্ট করার ট্রাই করবেন। শুধু ইমপ্রুভমেন্ট না, মাল্টিটাস্কিং বলেন আর সিঙ্গেল প্রেশার ওয়াইজ বলেন, যারা টিম ওয়াইজ কাজ করেছে, ধরেন আপনি এখন ইন্ডিভিজুয়াল কাজ করেন, আপনি যখন ইন্ডিভিজুয়াল কাজ করবেন, টিম ওয়াইজের কাজ করার যে প্রেশার বা মেন্টালিটি, এটা কিন্তু একদিন আপনার হবে না। আজকে ধরেন 5টা মানুষ আপনারা একসাথে কাজ করতেছেন, কি বলছে, এই স্বপন রায় ভাই তুমি এটা করো তো, এটা করো তো, এটা করো তো, এটা করো তো, আপনার মাথার একটু প্রেশার হয়ে যাবে। বাট এখন আপনি ইন্ডিভিজুয়াল কাজ করতেছেন, আপনার মনে যেটা মন চাচ্ছে সেটাই করতেছেন, মন চাচ্ছে না সেটা করতেছেন না। বাট এটা যখন আপনি মনিটর করা শিখতে পারবেন, তখন টিম ওয়াইজ কাজ করার বা প্রেশার নেওয়ারটা ক্ষমতাও কিন্তু আপনার চলে আসবে। একটা বই দিয়ে দিল, যেমন হাতির গল্পটা বললো দিদারুল ভাই, হাতির গল্প দিয়ে দিল, হাতি দিয়ে দিয়েছে। এখন আপনি যদি মনে করেন যে হাতিটাকে আপনাকে যেভাবে হোক ফিনিশ করতে হবে বা খাইতে হবে, এখন আপনি এখনই বসে যদি চিন্তা করেন কিভাবে আমি হাতি খাবো, কিন্তু আপনি ডে বাই ডে ডিস্ট্রিবিউট করেন, এই টাস্কটাকে ডিস্ট্রিবিউট করেন যে আমি পার ডে 1 ঘন্টা করে হাতির জন্য সময় দেবো, দেখবেন যে একটা নির্দিষ্ট সময় পরে ওই হাতির জন্য সকল ধরনের কাজগুলো শেষ হয়ে যাবে। আমাকে মনিটর করতে হবে, এখানে অন্য কেউ থার্ড পার্টি কেউ এসে আপনাকে মনিটর করতে পারবে না, আপনাকেই মনিটর করতে হবে। তো আপনাকে যদি মনিটর করতে হয়, আমি আমাকে কিভাবে মনিটর করব, সেটার জন্য আমাকে সময় দিতে হবে। এই সময়গুলোকে, টাইমগুলোকে, টাস্কগুলোকে আমাকে লিপিবদ্ধ করতে হবে। এরপর আমাকে ভাবতে হবে যে কোন কাজটা কখন দিব। স্টেবল কাজগুলোকে টাইম ফিক্স থাকবে, নন স্টেবল বা স্টেবল না এমন কাজগুলোকে আমি আমার পছন্দ অনুযায়ী সময়গুলো আমি বেছে নেব, যে সময়গুলো আমি কাজগুলো করব। দেন আজকের দিনে যা করলাম যা করলাম না, আগামী দিনের জন্য আরেকটা চ্যাপ্টার বা খাতাতে আমি লিখে রাখবো এবং ওগুলোর জন্য একটা টাইম দিয়ে দেবো। যদি মনে হয় যে আমি টাইম ওয়াইজ কাজ করতে ইচ্ছুক, আর যদি মনে হয় যে না আমি টাস্ক অনুযায়ী যে এই কাজটার হাই প্রায়োরিটি, এটা সর্বপ্রথম আমার কাজটি করতে হবে, কারণ কালকের মধ্যে ডেলিভারি দিতে হবে। আমি টাইম ফিক্স করিনি, বাট আমি কাজে বসলে সবার আগে আমি এই কাজটা করব, চোখ কান বন্ধ রেখে, বাট কাজের ফোকাস রেখে। চোখ কান বন্ধ মিনস এটা না যে আপনি ওটা চোখ কান বন্ধ রেখে করেন। এরপরে যেটা নেক্সট প্রসেস, যে নেক্সট প্রায়োরিটিতে থাকবে, সেটা এইভাবে করে লিস্ট করে দেন। যেমন আমি ওই টাইম ভাগ করে হচ্ছে না, আমি টাইম ভাগ করছিলাম হচ্ছে না, এখন আরেকজন টাইম ভাগ করে হতে পারে। তো আপনার কাছে স্বাচ্ছন্দ্য বোধের জায়গাটা আপনাকে অ্যাপ্লাই করে বুঝতে হবে যে আসলে কিভাবে কাজ করলে আপনি নিজেকে মনিটর করতে পারবেন। তো ভাইদের যে প্রশ্নগুলো ছিল, আমার প্রশ্নগুলো সিমিলার, বাট আপনাকে কোন একটা খাতা, নোটবুক অথবা যে কোনো একটা থার্ড পার্টি টুলস ইউজ করে আপনাকে এগুলোকে আগে টাস্কগুলোকে লিস্ট করতে হবে। খাতা হলেও সমস্যা নাই, লিস্ট করেন, লিস্ট করার পর এরপর স্টেবল নন স্টেবল এগুলোকে টাইম গুলো ফিক্স করেন। দেন ফিক্স করার পরে আপনি দেখেন কিছুদিন অ্যাপ্লাই করতে হবে, কারণ আমরা ট্রাই করি বাট অ্যাপ্লাইটা করি না। ট্রাই করি সবাই, বাট অ্যাপ্লাইটা করি না। অ্যাপ্লাই করলে গেছেন আপনার হচ্ছে ডে বাই ডে, তখন আপনার অভ্যাসের মধ্যে আপনি পরিণত করতে পারবেন। আর যখন আমরা অভ্যাসের দাস, যেটা বললাম যে খিদা লাগলে বা ক্ষুধা লাগলে আমরা কখনোই থেমে থাকি না যে একটু পরে খাবো না, ওটাই আগে করি যে আমাকে খাইতে হবে এখন। তো আপনার কাজগুলোকে যদি আপনি এইভাবে করে সময় দেন, মূল্যায়ন করেন যে আমার এই কাজটা ক্লায়েন্ট পেমেন্ট করেছে, এই কাজটা আমার দায়িত্ব সহকারে আজকে করতে হবে, আমি এখনো শিখতেই পারিনি, আমাকে শিখতে হবে, জিনিসটা বুঝতে হবে। এবং বুঝলেই হবে না, কেউ যেন বললো, একটা কথা আছে, চিলে যে কান নিয়ে চলে গেছে, আমি চিলের পিছনে যদি দৌড়াতে শুরু করি, কারো কথা শুনেই আমাকে দৌড়ানো হবে না, আগে নিজের উপরে অ্যাপ্লাই করতে হবে। সেটা যে ব্যক্তি বলুক আর যে মনীষী বলুক না কেন, অন্ধভক্ত থেকে বের হতে হবে। ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি একটা জিনিস করতেছেন, সেটা আগে অ্যাপ্লাই করবেন নিজের উপর, যে কতটুকু এখান থেকে রেজাল্ট আনতে পারছেন বা কতটুকু আপনার জন্য ভালো মনে হচ্ছে। দেন আপনি এটাকে কভার করে
মার্ক করতে থাকেন, স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকেন। যে কথাগুলো বললাম আমি আগে বলছি, আমার নেটওয়ার্কিং এর মধ্যে যে ভাই ব্রাদার গুলো আছে যারা অনেক অনেক হাজার হাজার ডলার ইনকাম করে, তাদের একটা প্রসেস, তাদের কাছেও সেম প্রশ্নগুলো আমি করেছি, তাদের কাছ থেকে ইমপ্রুভমেন্ট করেছি। শুধু যে আমি এভাবে কাজ করছি তা না, সবাই ঠিক এভাবে কাজ করে। আচ্ছা, স্বপন রয় ভাই একটা প্রশ্ন করছে যে এই বর্তমান সময় রানিং যে সময়টা, এই সময়টাতে একটা স্কিলে থাকাটা বেটার নাকি কখন মুভ করব, বা কখন মনে হবে যে আসলে এই স্কিল থেকে আমাকে আরেকটা স্কিলে যাওয়া প্রয়োজন, ধরেন সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক বা আদার্স কিছু। দেখেন, প্রতিযোগিতা কোথায় নাই বলেন, সব জায়গায় প্রতিযোগিতা আছে, তাই না? কিন্তু যখন ঠিক করোনার আগে, করোনা ভাইরাসের আগে ঠিক এত প্রতিযোগিতা ছিল না। দেখেন, আপনি যদি 2017-এ, তারপর 2022-তে ফাইবার ইন্টারফেস গুলো দেখেন, আপনি ফাইবার ইন্টারফেস গুলো দেখেন, কেউ যদি স্ক্রিনশট প্রয়োজন হয় স্পেসিফিক কোনো আপনার হচ্ছে ইয়ারে আমাকে বললেন, দিয়ে দিবনি। তো এই ফাইবার স্ক্রিনশট গুলো দেখেন যে আগে কিরকম ফাইবারটা ছিল, এখন রাইট নাও কিভাবে আপডেট হয়েছে। যত যুগ যাচ্ছে, দিন যাচ্ছে, তত আমাদেরকে আপ টু ডেট হতে হবে, এবং হওয়ার কারণটা বা রিজনটা এবং কখন করব সেটার উপর আসে এখন প্রশ্ন, যে আসলে কখন আমি মুভ করব, যে আসলে এই স্কিল থেকে আমাকে অন্য স্কিলে মুভ করতে হবে। আমি যখন 2017-তে শুরু করি লোগো ডিজাইন, রাইট নাও আমি কিন্তু লোগোতেও নাই। আবার 2021-22-এর দিকে ফেসবুক নিয়ে কাজ করছে, আমাকে যদি ফেসবুক নিয়ে প্রশ্ন করেন হয়তো আমি আপনার কহটাও বলতে পারবো না, একদম সিরিয়াস, লজ্জার কিছু নাই। বাট আমাকে এখন যদি প্রশ্ন করেন ইটসে নিয়ে, ওয়ার্ডপ্রেস নিয়ে, আমি কিন্তু ডেভেলপার না, বাট আমি নিজেও কাজ করি না, বাট আমাকে প্রশ্ন করলে হয়তো আমি রাইট সলিউশন বা সলিউশনের স্পেসটা আমি জানি, যে কোথায় গেলে সলিউশনটা পাবো, কিভাবে কাজটা কাভার করব। তার মানে কি, এখন আস্তে আস্তে কিন্তু আমি এই যে টিমে মুভ করা শুরু করেছি। তো আমি একসময় লোগো ছিলাম, একসময় ফেসবুক আসলাম, একসময় এখানে আসলাম, আজকে এখানে আসছি। কারণটা কি, প্রতিটা স্টেপে কিন্তু অবশ্যই প্রফিটেবল চিন্তা ভাবনা ছিল যে আমি এই জায়গা থেকে এই জায়গাটা বেটার। বাট এটা তো এমন না যে আমার ভাবনার উপর বেটার হয়েছে, আমার অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাইয়ের উপর কিন্তু বেটার হয়েছে। আপনি ফেসবুকের খুব এক্সপার্ট, পয়েন্ট নাম্বার 1, আপনি ফেসবুকে বা ফেসবুকের অল এভরিথিং আপনি জানেন, বাট ফেসবুকের ক্লায়েন্ট আউটরিচ করতে গিয়ে দেখছেন যে সকল ধরনের ক্লায়েন্ট আউটরিচ করতে গিয়ে দেখতেছেন যে বেশিরভাগ বা মোস্ট অফলি, যেহেতু রিলেভেন্ট কথা বলি, সো সোশ্যাল মিডিয়া ম্যানেজ, গ্রাফিক ডিজাইন, এই রিলেভেন্ট গুলো কাজগুলো আমাকে বেশি করতে হচ্ছে। সোশ্যাল মিডিয়া ম্যানেজে কি হচ্ছে, নর্মালি যদি আমি খালি পোস্টের দিকে চিন্তা করি, যে ইমেজ ডিজাইন এবং কন্টেন্টটা লাগবে। তো ইমেজ ডিজাইনটা আমি কি করতেছি, ক্যানভাতে করে দিচ্ছি, বাট ক্লায়েন্ট স্যাটিসফাইড না, ক্লায়েন্ট বলতেছে আই ডোন্ট গুড ফর ওয়ার্ক, যাই হোক যেটাই হোক বলতেছে। তো বলার পরে আপনি কি করতেছেন, আপনি দেখতেছেন যে আসলে আমার এই স্কিলটা সেল করার জন্য আমার রিলেভেন্ট কোন একটা স্কিল, সেটা কি হতে পারে, গ্রাফিক ডিজাইনটা খুবই ভীষণ প্রয়োজন। কারণ ক্লায়েন্ট গুলো আসলে, আমি ফেসবুক অ্যাডভার্টাইজিং দিতে দিতে এখন দেখতেছি সব ক্লায়েন্ট গুলো মুভ করে ফেলেছে, বা আউটরিচ করতে গিয়ে, আমি আউটরিচ করতে গিয়ে সকলকে আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজে বেশিরভাগই কাজ পাচ্ছি। সো ফর দ্যাট আপনাকে অবশ্যই, যদি মনে হয় যে আসলে ক্যানভা ডিজাইন দিয়ে স্যাটিসফাই করতে পারতেছে না, অবশ্যই তাহলে আপনাকে কোনো একজন গ্রাফিক ডিজাইনকে হায়ার করতে হবে। এখন আপনার যদি কাজ না থাকে, আপনারই কাজ নেই, দুইটাই কাজ আছে বা একটাই কাজ আছে, তাহলে আপনি যদি গ্রাফিক ডিজাইনকে হায়ার করেন 30টা ইমেজ ডিজাইনের জন্য, ধরে নেন 3000 টাকা নিল। এখন এই পেজটা 30টা পোস্ট করার জন্য আপনাকে দিবে 3500 টাকা। এখন আপনি যদি ভাবনাটা যদি এরকম হয় যে আসলে আমি এই কাজটা যদি বাইরে থেকে করে দিয়ে 500 টাকা প্রফিট, আমার নিজেরই ক্লায়েন্ট নাই, আমি যদি এই স্কিলটা যদি আমার আজকে থাকতো, তাহলে তো এই 3500 টাকা আমার নিজের পকেটেই তো থাকতো। পয়েন্ট, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এখন 2 নম্বর পয়েন্ট আসি, যখন আপনার মনে হবে যে আসলে আমি হিউজ কাজ, আমার অনেক কাজ আছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে আমি আউটরিচ করে ক্লায়েন্ট হান্টিংটা ভালো পারতেছি, তখন আপনি মুভ করতেছেন কি আদার্স স্কিলে, যে আমার তো অলরেডি টিম ওয়ার্ক তৈরি করা ফেলা হয়ে গেছে, যে আমার টিমে কেউ একজন আছে, ধরে নিন রাসেল ভাই আছে, যতগুলো অ্যাডভার্টাইজিং এর কাজ আছে, আমি 3000 টাকা যদি পাই, রাসেল ভাইকে সেটা 1500 টাকা দিয়ে আমি করাই নিচ্ছি, 1500 টাকা আমার প্রফিট থাকতেছে, ভাইও প্রফিট হচ্ছে, প্রফিটেবল হচ্ছে, আমিও প্রফিটেবল হচ্ছে, আমিও ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারতেছি কাজগুলো ডেলিভারি করে এবং তার মন মতো। বাট আমার এখন অন্য ধরনের বা আউটরিচের প্রক্রিয়া থেকে আমার মনে হচ্ছে আরো কিছু অ্যাডিশনাল কাজ আসতেছে, বা আমি তাদেরকে অ্যাডিশনাল কোনো সার্ভিস দিতে চাচ্ছি। প্রত্যেকটা বিজনেস ওনার কখনো দেখবেন না যে শুধু ফেসবুক নির্ভর,
হয়তো বা বাংলাদেশ প্রেক্ষাপটে এরকম হয়ে থাকে। যদি আপনি আদার্স কান্ট্রির কথা চিন্তা করেন তখন দেখবেন না যে শুধু ফেসবুক নির্ভর, প্রতিটি বিজনেস ওনারের একটা ওয়েবসাইট আছে, আদার সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, সার্ভিস প্ল্যাটফর্ম যেটা বলি। সার্ভিস প্ল্যাটফর্ম বলতে আমরা সেই প্ল্যাটফর্মকে বলি তাদের সার্ভিস সেল করার যে প্ল্যাটফর্ম গুলো। ধরে নেন আমার ফেসবুক আছে, ইউটিউব আছে, লিঙ্কডইন আছে, সাপোজ। ঠিক ক্লায়েন্টের ক্ষেত্রে এরকম। এখন আপনি একজন বিজনেস ওনারকে শুধু ফেসবুকের মধ্যেই ছিলেন, সীমাবদ্ধতা ছিলেন। এখন আরেকটি ভাবছেন যে এই ক্লায়েন্টের সাথে তো আমার ভালো সম্পর্ক, সো ফর দ্যাট আমি তার ওয়েবসাইট ডিজাইন, এসইও বা আদার্স যতগুলো সার্ভিস অ্যাক্টিভ প্ল্যাটফর্ম, আমি আবার বলছি সার্ভিস অ্যাক্টিভ প্ল্যাটফর্মের লিস্ট করবেন এক্সিস্টিং ক্লায়েন্টের ক্ষেত্রে। লিস্ট করার পরে আপনি তো ফেসবুক কভার করছেন, এখন মোস্ট অফলি ক্লায়েন্ট আপনার প্রিভিয়াস সে লিঙ্কডইনে ভালো বা অ্যাক্টিভ, তো আপনার লিঙ্কডইনের বেস কোনো সার্ভিস যদি তাদের কাছে সেল করতে চান সেটা সহজে সেল করতে পারবেন, কারণ আপনার সাথে তো আমার তো রিলেশন তো ভালো, খারাপ না। সম্পর্কের উপর ডিপেন্ড করে আমি যদি লিঙ্কডইনের কোনো সার্ভিস সেল করার জন্য কোনো কোর্স বা আমার কোনো স্কিলস তার কাছে রিপ্রেজেন্ট করি, আমি হয়তো সেই কাজটা পাবো। তখন আপনি একটা স্কিল থেকে আরেকটা স্কিলে মুভ করলেন। এই মুভটা আউট অফ মার্কেটের প্লেসে খুবই ভীষণ প্রয়োজন। কেন ভীষণ প্রয়োজন? সবাই এখন ওয়ান স্টপ সার্ভিস চাই, সবাই এখন ওয়ান স্টপ সার্ভিস চাই। আপনি দেখেন যে আপনি আজকে ফেসবুক অ্যাডভার্টাইজিং এ কাজ করতে আছেন, কেউ একজন তো ওয়েবসাইট ডিজাইন করে দিয়েছে তার, তাই না? না, আপনি তো করেছেন, এরকম তো খুব কম বাংলাদেশের চিন্তা ভাবনা গুলো মানুষজন। এই যে ওয়েবসাইট ডিজাইন কেউ একজন করে দিয়েছেন, তাহলে আপনার আগে কিন্তু একজন মার্কেটার ছিল, ওই ব্যক্তিটা কিন্তু সে কভার করতে পারেনি বা আপনি আউটরিচ করেছেন, সেজন্যই তো আপনি এই জায়গাতে ফেসবুক অ্যাডভার্টাইজিং এর কাজটা পেয়েছেন, তাই না? তো আমি যদি এই ওয়ার্ডপ্রেসের যে ভাইটা কাজ করে দিয়েছে সে যদি আদার সার্ভিস গুলো দিত ঠিক মতন বা সে যদি রিপ্রেজেন্ট করতো, অবশ্যই এই কাজটাও পাইতো। এখন আমি এই কাজটা পেয়েছি, আমার যদি ইমপ্রুভমেন্টের জন্য, তার ইমপ্রুভমেন্টের জন্য, বিজনেস ইমপ্রুভমেন্টের জন্য ওয়েবসাইটে কাজ করার প্রয়োজন হয়, তাকে যদি আমি ফলো আপ দিই, আমি কি কাজ করতে পারবো না? অবশ্যই পারবো। এখন আদার্স কোন একজন থার্ড পার্টি, ধরেন পলাশ ভাই এসে এসইও সার্ভিস দিবে, এখন এসইও সার্ভিস দিতে এখন তো তার তো প্রয়োজন, সে তো পটেনশিয়াল। আমিও যেমন আউটরিচ করছি, ওই ভাইটাও তো আউটরিচ করবে। আমরা কেউ তো আর মাল্টি স্কিল বা 10টা স্কিল নিয়ে এখানে তো নাই। এমন তো না যে আমি একটা ক্লায়েন্টকে সব রকমের স্কিল দিয়েছি। এগুলো কারা করতেছে? যারা এজেন্সি ওনার বা টিম ওয়ার্ক কাজ করতেছে, তাদের মধ্যে দেখেন যে মাল্টি স্কিলের মানুষজন আছে। মাল্টি স্কিল যে আমাকে শিখতে হবে না, মাল্টি স্কিল নেয়ার মতন, কাজ নেয়ার মতন অতটুকু জানলেই প্রয়োজন বা জানা গেলেই প্রয়োজন। দেখেন খুব সিম্পল ভাষায় অনেকে মনে করে যে মাল্টি স্কিল মানে হয়তো আমার ওই স্কিলটা পুরোটাই কভার করে নিতে হবে, পুরোটাই কভার করতে হবে। বাট আপনি যদি চেক লিস্টটা দেখেন, চেক লিস্ট বলতে কি আপনার যে কাজের প্রসেস, ধরে নেন ওয়েবসাইট এসইওতে, এসইওতে ও ফেসবুক বলেছিলেন, ফেসবুকেই বলি। ফেসবুকের জন্য আসলে আপনি কিভাবে চেক লিস্ট তৈরি করবেন? ধরেন আপনি একটা ফেসবুক পেজ প্রফেশনালি সেট আপ অল এভরিথিং করে দেন। তো এই যে অল এভরিথিং এর মধ্যে প্রথম তো একটা স্টেপ আছে, ফার্স্ট স্টেপ আছে না, সেকেন্ড স্টেপ আছে না, থার্ড স্টেপ, এভাবে করে তো প্রতিটা স্টেপ আছে। এটাকে বলা হয় চেক লিস্ট, এবং এই চেক লিস্টে কোথায়? ফেসবুক পেজের চেক লিস্ট। তো এই চেক লিস্টটা যদি আপনি, আমি নিজেও ফেসবুকের কাজ করি না, বাট আপনাকে চেক লিস্টের স্টেপ গুলো যদি দেওয়া হয়, আপনি কি ক্লায়েন্টের সাথে কনভারসেশন করে কাজকে নেওয়ার মতন ক্ষমতা রাখেন না? আপনি নিজে রিয়েলাইজ করেন 100% রাখেন। আপনি ফেসবুকে কাজ না করলেও ফেসবুকে এই পেজ করা, এই কভার ফটো, লোগো ডিজাইন, এই জায়গাতে চেঞ্জ করতে হবে, মেসেজ অটোমেশন চেঞ্জ করতে হবে, যদি আপনার লিস্ট করাই থাকে, ওই সিলেবাসটা যদি আপনার হাতে থাকে, আপনাকে কোর্স করতে হবে না এই সিলেবাসটা জানার জন্য। আপনার এই সিলেবাসটা যদি থাকে, এই সিলেবাস দিয়ে কিন্তু আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে বা মিটিং করে, এক্সিস্টিং হোক অথবা নিউ হোক, আউটরিচ করে আপনি কাজ নিতে পারবেন। নাকি নেওয়া যাবে না? নেওয়া যাবে। তো এই কাজটা যদি নেওয়া যায়, এরপর যদি আমি চিন্তা করবো যে এই কাজটা আমি করব নাকি আমার কোন একটা টিম দিয়ে করবো। আমি করলে 100% টোটাল প্রফিটটা আমার পকেটে আসবে, আমি যদি না করি আমার হয়তো 50% বা 40% আমার পকেটে আসবে। তো এখন আপনি চিন্তা করেন যে এই স্কিলটা আপনি শিখবেন কি শিখবেন না। যদি মনে হয় এই স্কিল শিখবেন, ভালো। আর যদি মনে হয় যে না স্কিল শিখবো না, সমস্যা নেই। এটাই হচ্ছে ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের উপর বা বিজনেস ওনারের উপর। কারণ আমি তো আর জানি না, আমি ফেসবুকের কাজ করে চলে আসছি, দেন হচ্ছে আদার্স কেউ একজন গিয়ে তো সার্ভিস দিচ্ছে, আদার্স কারো কাছে যাচ্ছে। আপনি যখন মার্কেট প্লেসের কথা চিন্তা করবেন, স্কিল বেস, দ্যাটস ফাইন। বাট আউট অফ এর কথা চিন্তা করবেন, ডিরেক্ট কমিউনিকেশন আপনার সাথে আমার। সো ফর দ্যাট আমি যত স্কিল রাখবো, এই স্কিল বলতে এটা বলিনি, আপনি আবার ভালো করে বুঝেন, আমার স্কিলের চেক লিস্ট এবং বোঝার মতন, অতটুকু বোঝানোর মতন ক্ষমতা থাকলে এনা। আমি ওয়ার্ডপ্রেস বাংলাদেশে কোথাও থেকে কোর্স করিনি, বাট আমি ওয়ার্ডপ্রেসে সার্ভিস দিচ্ছি। ইটসে আমি কিন্তু কোথাও থেকে কোর্স করিনি, সার্ভিস দিচ্ছি। তো
কারণ ওই তো শুধুমাত্র মিটিং করে হোক বা কনভারসেশন হোক, কাজ নেওয়ার মতন বা রিপ্রেজেন্ট করে তাকে বোঝানোর মতন অতটুকু চেক লিস্ট বা সিলেবাস আমার কাছে আছে। এই এতটুকু দিয়েই কিন্তু আমি কাজটা নিচ্ছি, কোন একটা ভাই ব্রাদার দিয়ে আমি কিন্তু কাজটা করে তারপর আমি কিন্তু ডেলিভারি দিচ্ছি। তো এটা যদি আমি এখন চিন্তা করি, আমার তো সময় আছে, আমার সময় আছে, আমি তো এই স্কিলটা শিখলে এই জিনিস টাকা বা এই টাকাটা তো আমার ওই ভাইকে দেওয়া লাগবে না, আমি নিজে কাজ করব, আমার নিজেরই কাজ নাই। সো আমি এটা চিন্তা করতে পারি যে আমি এটা, বাট যার যে স্কিল আছে না কেন, আপনারা কিছু সফট স্কিল রাখবেন, সফট স্কিল রাখবেন যেগুলো সফট। আপনি যদি বলেন কেউ ফেসবুক নিয়ে কাজ করে না, তাকে যদি বলা হয় ভাই সোশ্যাল মিডিয়া ম্যানেজ পারবেন না, 100% পারবেন, তাহলে নয়তো আপনারা কিভাবে পোস্ট করছেন, কন্টেন্ট দিচ্ছেন। সো এগুলো রিলেভেন্ট, যখন আমি একটা স্কিলে থাকবো ওটা রিলেভেন্ট, বা এই স্কিলটা সেল করার জন্য কোনটা হেল্পিং হ্যান্ড হিসেবে আমি রাখতে পারি সেটা আপনাকে চিন্তা করতে হবে। যে ফেসবুক অ্যাডভার্টাইজিং এর সাথে আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজটা যাচ্ছে, এই জন্য আমাকে গ্রাফিক্সের বা ক্যানভার ডিজাইন প্রয়োজন। তো এই সার্ভিসটা 100% রিলেভেন্ট, আমি এটা দিতে যাচ্ছি। গুগল অ্যাডভার্টাইজিং এর পাশাপাশি আমি এসইওটাকে রাখতে চাচ্ছি। কেউ যদি গুগল অ্যাডভার্টাইজিং অ্যাভয়েড করে, আমি তাকে যেন অর্গানিকে এসইওর যে ইম্পর্টেন্টটা বা ফলো আপটা যেন দিয়ে আমি যেন কাজ নিতে পারি, হয় গুগলে আসেন অথবা এসইওতে আসেন। তো রিলেভেন্ট কিছু স্কিল আছে যে স্কিলগুলো আপনাকে শক্তপোক্ত করবে আপনার মেন বা গোল অফ স্কিলটা সেল করার জন্য। এভাবে যখন রাখবেন, আর চিন্তা ভাবনা যেটা বললাম আউট অফ যদি আপনি চিন্তা করেন, অবশ্যই মাল্টি স্কিল বা চেক লিস্টটা প্রয়োজন, এবং এই চেক লিস্টটা খুব সুন্দর করে বোঝা প্রয়োজন। এই যে ফেসবুক পেজের যে প্রক্রিয়াটা খুব বেশি সময়ের না, বাট কাজ করতে গেলে তো অনেক সময় নিয়ে ভাবনা নিয়ে তো করতে হবে। এখন আমি যদি এই চেক লিস্টের কাজ এতটুকু যদি মিটিং এ কমপ্লিট করে বলে কাজ নিতে পারি, যদি আমার যদি মনে হয় যে আমার টাইম আছে ভাই, আমি কাজটা করব। আমি প্রিভিয়াস তো কোথাও থেকে শিখি না, আমাকে টিউটোরিয়াল দেখতে হবে ইউটিউবে একটা, অথবা কোথাও কোর্স করতে হবে, অথবা কারো ভাইয়ের গাইড নিতে হবে, সেটা নিয়ে আমি এটা শুরু করব। কিন্তু কিছু মানুষ আছে যে আসলে আমি এই কাজটা প্রিভিয়াস করিনি, অনুরোধ রাখবো বা অনুরোধ থাকবে আপনাদের কাছে, যেটা আপনার এক্সপিরিয়েন্স নাই সেটা নিজে ক্লায়েন্টের উপর অ্যাপ্লাই করতে যাবেন না। রিস্ক ম্যানেজমেন্ট, যেমন রিস্ক কিছু কাজ আছে, রিস্ক টাস্ক আছে, যেমন বাংলাদেশে ফেসবুক অ্যাডভার্টাইজিং এর সেলস এনে দিবেন আপনি, যেটা আমি আগেও বলছি, কিছু টাস্ক আছে, এই টাস্ক গুলো রিস্ক, আপনি প্রিভিয়াস এয়ার কন্ডিশনের উপর অ্যাপ্লাই করে ভালো রেজাল্ট এনেছেন, কখন গরমের সময়। এখন রুম হিটারে এখন আপনাকে কেউ একজন বললো যে অ্যাডভার্টাইজিং করে রেজাল্ট, আপনি এখন এসি বা এয়ার কন্ডিশনে স্ক্রিনশট দিয়ে দিলেন রুম হিটার ব্যক্তিকে, দেখেন কেমন রেজাল্ট, খুব ভালো রেজাল্ট। স্ক্রিনশট নেওয়া বা অন্য স্ক্রিনশটটা কপি করা মহাপাপের নয়, বাট যখন আপনি এই রেজাল্ট আনতে পারবেন না, এটা অবশ্যই মহাপাপ, মানে মিথ্যা প্রলোভন দেখে আপনি কাজটা নিয়েছেন। তো এই যে রিস্ক ম্যানেজমেন্ট বা রিস্ক যে টাস্ক গুলোতে আছে, সেগুলোকে দেখবেন কোনোভাবে স্যাটিসফাইড কোনো সফট স্কিল বা কিছু কাজ আছে। যেমন আমি অ্যাডভার্টাইজিং এ যাওয়ার আগে আমার মনে হয় 1 থেকে 15 দিন সোশ্যাল মিডিয়া ম্যানেজ বা নিয়মিত পোস্ট করা উচিত। আপনার পেজটা নতুন, কিছু জিনিস দিয়ে ফলো আপে রেখে ক্লায়েন্টের সাথে একটা কমিউনিকেশন করেন, বন্ডিং করেন। হুট করে একটা ক্লায়েন্টকে যখন সেলসে যাবো, সেলসের রেজাল্ট আনতে পারবো না, স্যাটিসফাইড করতে পারবো না, আমিও যেমন স্যাটিসফাইড না, ক্লায়েন্ট আমার কাছে স্যাটিসফাইড, নেক্সট ডে কোনো সার্ভিস নিবে না, কারণ প্রথম সার্ভিসেই আমি ধাক্কা দিয়েছি তাকে, এই ধাক্কাটা সইতে পারিনি। সো এভাবে যদি আপনি চিন্তা করেন, আমার মনে হয় যে আরো ভালো। ফাহিম শেখ ভাই একটা প্রশ্ন করেছে যে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য কন্টেন্ট প্লাস হচ্ছে ইমেজ করে প্রতিদিন পোস্ট করতে হয়। আমি আপনাদের কাছে চোখ বন্ধ করে এই প্রশ্নটা ভাবেন, উত্তরটা ভাবেন, আমি যা বলতেছি জাস্ট মনোযোগ সহকারে শোনেন। আপনারা যে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য ইমেজ এবং পোস্টের কন্টেন্ট যে পোস্ট করেন কেন, ভাই এটার উত্তর কি? উত্তরটা এরকম হবে, 1 নম্বরে যে ভাই ভালো কি মন্দ আমি যখন পোস্ট করি, মানুষজন আমার পোস্ট দেখে আমার একটা ব্র্যান্ডিং হবে, আমার পোস্ট দেখে ইনফরমেশন পোস্ট হচ্ছে, মানুষজন আমার কাছ থেকে শিখবে। 2 নম্বর হচ্ছে ভাই আমি তো এই রিলেভেন্ট সার্ভিস দিয়ে আমাকে এই পোস্টটা যখন দিব, তখন মানুষজন আমার কাছ থেকে সার্ভিস নিতে পারে। 3 হচ্ছে স্পেসিফিক ভাবে আমি আসলে এই টপিক নিয়ে কাজ করি, আমাকে মানুষজন এইভাবে যেন চিনে। এগুলোই তো পোস্ট গুলো করার উত্তরগুলো তো এগুলো। কিন্তু আপনারা একটু লক্ষ্য করে দেখেন, আমরা বিভিন্ন এআই ইউজ করি, সেটা চ্যাট জিপিটি হোক, জিমিনি হোক, বা আদার্স কোনো এআই কন্টেন্টের জন্য হোক অথবা ইমেজের জন্য। খুব দুঃখের বিষয় কি, আপনারা একটা জিনিস বুঝেন না যে চ্যাট জিপিটি হোক, জিমিনি হোক, যেটাই হোক না কেন, কমান্ড বা প্রম্পটটা আপনাকেই দিতে হবে। এখন প্রম্পটটা স্পেসিফিকেশনটা এভাবে নিয়ে আসছেন না, আপনি ভাবতেছেন
গুগল অ্যাডভার্টাইজিং, ফেসবুক দেখো যে ফেসবুকের জন্য অ্যাড এর ভালো রেজাল্ট আসছে, সুন্দর একটা পোস্ট লিখে দাও। আপনার এই প্রম্পট খুব কপি হতেই পারে অনেকজন, তাই না? এখন সুন্দর করে প্রম্পট অনুযায়ী আপনাকে কন্টেন্ট লিখে দিল, কপি করলেন, ইমেজটা নিলেন, পোস্ট করলেন, আল্লাহ হাফেজ। আপনার লাস্ট 30 দিনে হিসাব করেন যে কয়টা পোস্ট করেছেন আপনার সোশ্যাল মিডিয়া নিজের প্রোফাইলে, আপনি জাস্ট বুকে হাত দিয়ে বলেন যে ভাই এই পোস্টের পুরো কন্টেন্ট আমি পড়েছি এবং আমি ইমেজটা নিজে হাতে করেছি, ইমেজটা নিজে হাতে করেন, আমি পুরো কন্টেন্টটা পড়েছি। কেউ যদি বলতে পারে যে ভাই আমি 30 দিনে 30টা কন্টেন্টে আমি পড়েছি, আমি খুশি হব। আমরা কি করি এই জায়গাতে? আমরা করি পোস্টে কন্টেন্ট লিখে দিয়েছে, ইমেজটা ছিল হাতের কাছে, পোস্ট করেছি, দেন ওখান থেকে আমি বেরিয়ে চলে আসছি। আপনাকে যদি বলা হয় যে কেন করেছেন, ভাই পার্সোনাল ব্র্যান্ডিং। আপনার কন্টেন্ট আপনি নিজে পড়েননি, অন্য মানুষ কেন পড়বে? আপনার কন্টেন্ট আপনি নিজে পড়েন নাই, কাস্টমাইজেশনটা আপনার কন্টেন্টে নিজে করেন নাই, অন্য মানুষ কেন পড়বে? আর অন্য মানুষ আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এ আপনাকে কেন ইনবক্স করবে? এটা তো নর্মাল বিষয় হয়ে গেছে যে আমরা সবাই চ্যাট জিপিটি থেকে ধাম ধাম করে পোস্ট করতেছি। নিজের একটু সৌন্দর্য তো লাগতে হবে। আমি কিভাবে কাজ করি, আমি কিভাবে কাজ করি, আমার তো একটা আদর্শ বা নিজস্ব একটা প্রম্পট আছে যে আমি শিমুল রানা, আমি আগে কিওয়ার্ড রিসার্চ করি না কো, আমি অডিট করি, টেকনিক্যাল কাজ আগে করি, তারপর আসলে কন্টেন্ট অপটিমাইজ করি। এইভাবে তুমি এই পোস্টটা করে দাও, দিচ্ছেন। বাট কন্টেন্টে যা কিছু লিখেছে আপনি কয়দিন দেখেন যে পড়েছেন আপনি। এখন আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করছেন, মানুষজন আপনার কাছে এঙ্গেজমেন্ট হোক বা অ্যাওয়ারনেস রিচ হয়ে আপনার কাছে আসবে। আপনার কন্টেন্ট আপনি নিজে মাধুর্য দিয়ে পড়তে পারতেছেন না, সময় দিতে পারতেছেন না, মানুষজন কিভাবে আপনার কন্টেন্টে সময় দিবে? আপনাকেও অ্যাভয়েড করা শুরু করবে। আপনার ফ্রেন্ড লিস্টে এমন অবস্থা হয়ে গেছে যে আসলে গ্রামের ভাই ব্রাদার সবাই একদম অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। যে ফ্রেন্ড লিস্টে আসলে আমি পোস্ট করে আমার ইমপ্রুভমেন্ট হবে না, ওই ফ্রেন্ড লিস্টের মধ্যে ওই ভাই ব্রাদার বা ওই মানুষজন তো থাকার দরকার নাই। ওটা আমি সেপারেট করি, আমি আবার নতুন করে তৈরি করি। আমি একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে চাচ্ছি। যেমন এই জায়গাতে পলাশ ভাই, রাসেল ভাই, তারপর আরো কিছু ভাই আছে স্পেসিফিক। যদি আমি বলি যে ওই অ্যাডভার্টাইজিং এ ভালো কে বাংলাদেশের মধ্যে ভালো কাজ করে, রাসেল ভাইয়ের নামটা সবার আগে আসে। কেন না রাসেল ভাইয়ের নামটা আসে? উনি ওইভাবে সবার কাছে জায়গা করে নিয়েছে, ওনাকে মানুষজন এখন ফলো করে। তো ওই পজিশনে যাইতে হলে তো ভাই আমাকে ওই মানুষজনের সাথে এঙ্গেজমেন্ট হতে হবে, ওরকম মানুষজন ফ্রেন্ড লিস্টের মধ্যে রাখতে হবে, তাদের সাথে কথাবার্তা বলতে হবে। এখন আমাদের দরকার পড়েছে ভাই একটা পোস্ট করা দরকার। পোস্টটা করার জন্য যতটুকু আপনি পুরো প্রম্পটটা নিজের হাতে লিখেন, লিখার পরে চ্যাট জিপিটিকে বলেন যে ভাই ভালো কি মন্দ তুমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই প্রম্পটটা আমাকে লিখে দাও, যেন বানান ভুল না থাকে, কোনো ব্যাকরণে কোনো ভুল না থাকে। এগুলো আপনি এগুলো টাস্ক করে নেন। চ্যাট জিপিটি আজকে একটা নিউজ দেখলাম যে ওই চ্যাট জিপিটির পরামর্শে স্বাস্থ্য সেবায় 3 মাস ধরে অসুস্থ, পরামর্শ নিতে গিয়ে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটির কাছে এক্সপিরিয়েন্স নাই, চ্যাট জিপিটির কাছে এক্সপিরিয়েন্স নাই, তার এক্সপিরিয়েন্স আছে, আপনার এক্সপিরিয়েন্স আছে যে কোন মানুষটার সাথে কিভাবে ফেস টু ফেস আপনি ডিল করেছেন। চ্যাট জিপিটি কারো মায়ের খায়নি ভাই, মায়ের খাইছে? এই যে এই পোস্টটা করলে তোমাকে মারবে, ও কি বুঝবে? বুঝবে না তো। সিচুয়েশনটাকে বুঝাইতে হবে আপনাকে, ওই সিচুয়েশনটাকে বুঝাইতে হবে। আপনি যখন বুঝাইতে পারবেন না, তো আপনি আপনার নিজের কন্টেন্ট বা আপনার হচ্ছে এই ফর্মটা যদি দিতেই না পারেন, পার্সোনাল ব্র্যান্ডিং আপনার কিভাবে ইমপ্রুভমেন্ট হবে? আমি একটা ভিডিও বানাতে চেয়েছিলাম ওই 2-3 দিন যাবত, চোখে এতটাই, একটু আগে আসলাম পলাশ ভাইকে বললাম। তো বিশ্বাস করেন আপনারা যারা পোস্ট করতেছেন, বারবার অনুরোধ করতেছি, আপনারা এই যে পরিশ্রমটা করতেছেন, কষ্টটা করতেছেন, এই যতটুকু পারেন অল্প ছোট করে লিখেন, নিজের ভাষায় লিখেন। লেখার পর চ্যাট জিপিটিকে বলেন যে আমি যেভাবে লিখেছি আমার যে টোনটা ছিল এইভাবে তুমি লিখে দাও, বানান টানান ভুল থাকলে ওগুলো ঠিক করে দিবে। বাট খালি একটা ডিরেকশন দিয়েছে, এখন এই জায়গায় স্ক্রিনশট দিলাম, এটার উপর একটা পোস্ট করে দাও, তো দিয়ে দিচ্ছে। আপনার নিজে বুকে হাত রেখে বলেন যে লাস্ট 30 দিনে যে পোস্ট গুলো করেছি আমি সবগুলো পোস্ট করেছি। কেউ বলতে পারবেন যে হ্যাঁ আমি ভাই সবগুলো পোস্ট করেছি? চ্যাট জিপিটি লেখার পর আমি সবগুলো পোস্ট লাইন টু লাইন পড়েছি, কোথাও একটা জায়গায় ভুল ছিলাম এটা শুক্তি করে দিয়েছে। খুবই কম। আসলে কি আমাদের চোখে দেখে দেওয়ার মানুষজন এই সেক্টর খুবই কম ভাইয়া। কিন্তু আমি যেটা বললাম যে আমাদের প্রবলেম গুলো হয় এই ফাউন্ডেশনে, বেসিক এই সেগমেন্ট গুলোতে প্রবলেম গুলো হয়। যখন এই জায়গাগুলো সূক্ষ্ম করে আপনি চোখ দিয়ে দেখবেন, আল্লাহ পাক আমাদের দুটো চোখ দিয়েছে, আমি যে কাজটা করছি না কেন একটু দেখি, যাচাই বাছাই করি যে কাজটা আসলে কতটুকু সূক্ষ্মতার সাথে করলাম, কতটুকু সময় দিলাম। আমি একটা পোস্ট আমাকে করতে হবে অ্যাজ এ ফ্রিল্যান্সার, তাই করেছি, আদারওয়াইজ করতাম না। দুঃখজনক না? দুঃখজনক তো। তো
এটার জন্য কি করতে পারেন, ধরেন পার্সোনাল ব্র্যান্ডিং হোক অথবা ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া ম্যানেজের 30 ডেজ পোস্ট হোক না কেন, এটার জন্য ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার জন্য যদি চিন্তা করেন আপনি আসলে কি কি কাজ করেন, আপনি পোস্টগুলো করতেছেন কিসের জন্য, আপনি যে প্রিভিয়াস রুটিন বা টাস্ক বললাম এই টাস্কগুলো কেন লিখলেন, আপনি এই কাজগুলো করেন তাই তো। তো আমাকে পার্সোনাল ব্র্যান্ডিংও তো করতে হবে, যে করিস তার উপর। তো আপনি সুন্দর করে চ্যাট জিপিটি হোক যে কোনো সাইট বা যে কোনো এআই কি আপনি বলেন যে আমি আমার সারা দিনের যে অংশটুকু ফ্রিল্যান্সিং এর জন্য বা আমি পোস্ট করবো ফ্রিল্যান্সিং কে নিয়ে পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য আমি ফেসবুকের অল এভরিথিং জানি, এবং স্পেসিফিক বোঝানোর ট্রাই করুন ফেসবুকে আপনি কি কি কাজ করেন, সেটা লিস্ট আকারে দেওয়ার লাগলে লিস্ট আকারে দেন। ধরেন ফেসবুকে পেজ করি, ফেসবুকের জন্য লোগো করি, কাভার করি, অ্যাডভার্টাইজিং করি, পিক্সেল সেট আপ করি, সোশ্যাল মিডিয়া ম্যানেজ করি, কন্টেন্ট লিখে দিই, হ্যাশট্যাগ দিই। তো মানে এই কটা করলেন, এই কটা করার পরে আপনি চ্যাট জিপিটিকে বলেন শুধু জাস্ট রিমেম্বার তোমাকে আমি কিছু ডিরেকশন দিইনি, তুমি এই কথাগুলো শোনো যে আমি আসলে ফ্রিল্যান্সিং কি করি, আপনাকে বোঝানোর ট্রাই করে। ফার্স্ট স্টেপ যখন কমপ্লিট হয়ে গেল, সেকেন্ড স্টেপে এসে আপনি সুন্দর করে বলেন দেখো আমি তো পার্সোনাল ব্র্যান্ডিং বা নিয়মিত পোস্ট করতে হবে, নিজের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে হবে, এবং আমি চাচ্ছি আমি যে কাজগুলো করি নট ডিরেক্ট সিটি এটা ইউজ করতেছি, আমি এমন ভাবে আমার কন্টেন্ট একটা মাসের কন্টেন্ট কেন দিচ্ছি, আপনারা তো ফানেল ইউজ করেন, এরকম ফানেল তাই না, ফানেলটা কেন মানুষের কাছে পৌঁছাচ্ছে, আস্তে আস্তে সেলসে আসছে। আমার কন্টেন্টেরও তো একটা ফানেল দরকার, যে প্রথমে আমি এঙ্গেজমেন্ট করতেছি মানুষের কাছে, এঙ্গেজ হচ্ছে, আস্তে আস্তে সেটাকে সেলসে নিয়ে আসছি, সেটা সেলস হতে পারে প্রোডাক্ট, সেটা সেলস হতে পারে আমার কোনো একটা সার্ভিস। এখন আমার কন্টেন্টের কোনো ফানেল নাই, আজকে যা মন চাচ্ছে পোস্ট করছি, কালকে যা মন করছে, একটা ফানেল না থাকলে আপনার তো সেলস আসবে না, মানুষ তো আপনার কাছে আসবে না। এটা তো আপনারাই তো বলে আসছেন মানুষজনের সাথে যখন ক্লায়েন্টের কাজ দিচ্ছেন, আপনারা তো বলেছেন ফানেল ইউজ করতে হবে অ্যাডভার্টাইজিং এ, অর্গানিকেও তো সেম ফানেল ভাই, আগে তো পৌঁছাইতে হবে মানুষের কাছে। তো আপনি আজকে যদি বলেন ফেসবুক অ্যাডভার্টাইজিং সার্ভিস অ্যাভেলেবল, চলে আসেন আমার কাছে, মাত্র কম মূল্যে টাকা আমি সেল করেছি, আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাই এক্সপার্ট, আপনার এটা দেখে কেউ কি যাবে? সেজন্য আমাকে ফ্রেন্ড লিস্টটা রিপেয়ার করতে হবে, আমাকে যাইতে হলে তো ফ্রেন্ড লিস্টটা রিপেয়ার করতে হবে। এখন তো প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, আমি বুঝতে পারি যে নন ফলোয়ারের কাছে গেল কত পার্সেন্ট, ফলোয়ারের কাছে গেল কত পার্সেন্ট। নিয়মিত পোস্ট না করলে, তাদের উইকলি চ্যানেলস না চেঞ্জ করলে আমার প্রোফাইলে তো গ্রো আপ হবে না, হবে না। তো এই যে কন্টেন্ট গুলো ফার্স্ট স্টেপে দিলাম, সেকেন্ড স্টেপে এসে আপনি চ্যাট জিপিটি কে ডিরেক্ট বলেন সুন্দর করে যে চ্যাট জিপিটি, এখন কাউকে অ্যাক্ট করার দরকার নেই, চ্যাট জিপিটি আমি তো এই টাস্ক গুলো জানি, এই টাস্কের উপর আমি 30 দিনের কন্টেন্ট লিখে নিতে চাচ্ছি। কন্টেন্ট কিরকম না, কন্টেন্ট টাইটেল লিখে নিতে চাচ্ছি, কারণ এই টাইটেলের উপর আমি কন্টেন্ট লিখে তারপর আমি 30টা দিন পোস্ট করব। বাট তুমি একটা জিনিস মনে রাখো, ফেসবুকে যেমন অ্যাডভার্টাইজিং এর ফানেল আছে, ফাইবারে যেমন ইমপ্রেশন ক্লিক অর্ডারের ফানেল আছে, এমন ভাবে ফানেলটা তৈরি করো যেন মানুষের কাছে প্রথমের দিকে পৌঁছাবে, আস্তে আস্তে আমার সার্ভিসটা সেল করার দিকে তুমি মুভ করবে। আপনি যখন বুঝাইতে পারবেন স্পেসিফিক ভালো কিছু নিতে পারবেন, আমি যখন কমেন্ট দিতে পারবো না ভালো কিছু, তখন আমি ওখান থেকে ভালো রেজাল্ট পাবো না। সেকেন্ড স্টেপে যখন আপনি কমপ্লিট হলে সুন্দর করে দেখবেন যে 30 দিনের জন্য 30টা টাইটেল দিয়েছে, আপনি যা যা কাজ করে, ধরেন ফেসবুক পেজের জন্য দিয়েছে, এটা পিক্সেল সেটআপের জন্য, এভাবে করে 30 দিনের টাইটেল দিয়েছে। ফার্স্ট কাজ হচ্ছে আপনার এই 30 দিনের টাইটেল গুলো আবার আপনাকে রিপেয়ার করা। 30 দিনের টাইটেল গুলো আপনি ওয়ার্ডে বা ডক্সে তুলেন, তোলার পর আপনি নিজেকে কাস্টমাইজেশন করেন। কোথাও লিখে আছে একদিনে ফেসবুকের গুরু হন, আপনি এটা দিয়ে মানুষ হা হা পাবেন অনেক, তাই না? তো ও তার বুঝেনি, এখন ওই একদিনে আপনি অন্য কিছু ভাবে পোস্ট করতে পারেন, যে একদিনে আপনি ফানেল তৈরি করুন সোশ্যাল মিডিয়া ম্যানেজের জন্য। এই যে কাস্টমাইজেশন বা এই কন্টেন্টের টাইটেলটা রিপেয়ার, এটা আপনাকে নিজে ম্যানুয়ালি করতে হবে। তো এই 30 দিনের টাইটেল যখন আমি ওয়ার্ডে নিয়ে আসলাম, এরপর আমি এগুলোকে রিপেয়ার করব। রিপেয়ার করার পরে আমি কিন্তু এটা শুধু নিয়ে যে আমি নেক্সট ইমেজে চলে যাবো, সেকশনে চলে যাবো, সেটা তা না, এটা আবার সুন্দর করে চ্যাট জিপিটি বলার ট্রাই করব যে দেখো তুমি তো এগুলো দিয়েছিলে, আমি কাস্টমাইজ করে এভাবে দিয়েছি। সবসময় আমি জানি তুমি এগুলো দেখলে বুঝতে পারবে যে আমি কি ধরনের কন্টেন্ট গুলো চাচ্ছি, আর তোমারও বোঝার একটা ক্ষমতা দরকার বা জানার দরকার যে আসলে আমার কি ধরনের কাজ আর কি ধরনের কন্টেন্ট তোমার থেকে আমি রিরাইট বা অ্যাডভান্টেজটা তোমাকে দিলাম। ওটা যখন বুঝালেন গাইড করলে, মানুষ করতে হবে তোর ভাই, না তো বারবার তো ভুল করা শুরু করবে। এখন আপনি এইগুলো করে এখানে রেখে ইমেজে চলে গেছেন, তাহলে তোর ভুল তো সংশোধন করতে পারলেন না। সেকেন্ড এবং থার্ড যখন কমপ্লিট হলো আপনার,
যে 30 দিনে কন্টেন্টের টাইটেল পেয়ে গেছেন, তখন আপনি একদিনে বসে একটা টেমপ্লেটে সুন্দর করে 30 দিনের টাইটেল গুলো সুন্দর করে ডিজাইন করা শুরু করেন ক্যানভা থেকে। যেহেতু আমরা গ্রাফিক্স ডিজাইনার না, সো ফর দ্যাট আমরা এখানে পারবো না। বাট যদি আপনার মনে হয় যে এটা ক্লায়েন্টের কাজ, ক্লায়েন্টের ক্ষেত্রে তার সার্ভিস এরিয়া বা যে প্রোডাক্ট গুলো আছে সেভাবে কিন্তু এভাবে কিন্তু আপনাকে তৈরি করতে হবে। থার্ড ডেটে এসে, ফোর্থে এসে আপনি কি করলেন, ক্যানভাতে গিয়ে 30 দিনের জন্য ইমেজ গুলো তৈরি করবেন। যেহেতু আমার কাছে টাইটেল রেডি টু মেক, এক কথায় আমার কাছে টাইটেল গুলো রেডি আছে, করা আছে। সো আমি হচ্ছে 30 দিনের জন্য ক্যানভা 30টা ডিজাইন করার জন্য যদি এক্সপার্ট হই, প্রিভিয়াস যদি ক্যানভাতে আমার ভালো এক্সপেকটেশন যদি থাকে, আমার মনে হয় না যে কারো একদিনে বেশি সময় লাগবে, তাই না? যদি আমার টাইটেল রেডি থাকে যে আমি ওই টাইটেল আর চেঞ্জ আসবে না, আপনার একদিনে বেশি সময় লাগবে না। আবার যদি মনে হয় কেউ আরো বেশি এক্সপার্ট, তার হয়তো 2 থেকে 3 ঘন্টার মধ্যে অনেকে কভার করতে পারবে। আপনি মনে ধরে নেন 2 থেকে 3 দিন সময় দিলেন, তো এটার জন্য একটা দিন, এটার জন্য 2 থেকে 3 দিন, 4 দিন। আর এই যে টাইটেল হলো ইমেজ রেডি, এখন তো টাইটেল পেয়েছি, টাইটেল উপর আমাকে আবার কি করতে হবে, ফিফথ স্টেপে কি করতে হবে, স্টেপ গুলোতে আমাকে কন্টেন্ট লাগবে। এখন আমি সুন্দর করে চ্যাট জিপিটি বললাম, চ্যাট জিপিটি আমি তোমাকে টাইটেল দিচ্ছি, এর উপর কন্টেন্ট লিখে দাও। বাট একটা জিনিস, আপনার তো টাইটেল লেখা আছে, ফেসবুকে পেজে কভার ফটো ভূমিকা কি, একটা কভার ফটো সুন্দর করে লিখবেন আপনি। একটা কভার ফটো একটা বিজনেসকে রিপ্রেজেন্ট করে, এবং এই কভার ফটোতে লোগো, কন্টাক্ট ইনফরমেশন এগুলো থাকা প্রয়োজন, যেটা আমার কাছে যথেষ্ট ভ্যালুয়েবল মনে হয়েছে। আপনি যখন এই কথাটা প্রম্পটের মধ্যে রাখবেন, ও কিন্তু যখন একটা কন্টেন্ট লিখে দেবে, এই প্রম্পট বা এই ফোকাস পয়েন্ট গুলোকে সে ফোকাস করে কিন্তু সুন্দর করে কন্টেন্ট লিখে দেবে। বাট আমি যদি বলে দিই যে ফেসবুকের জন্য কভার ফটোর উপর একটা হচ্ছে কন্টেন্ট লিখে দাও, সে কিন্তু আপনার এই ধরনটা কিন্তু বুঝতে পারবে না, স্ট্রাকচারটা তৈরি করতে পারবে না। সেজন্য আপনি একটু প্রম্পট দিলেন, আপনাকে কন্টেন্টে যখন লিখে দিল, আপনি আবার কাস্টমাইজেশন করলেন, সহজ ভাষায় লিখে নিলেন। এরপর কি করলেন, এই যে টাইটেলটা লেখা ছিল আপনার ডক্সে 1 নম্বর সিরিয়ালে, এর নিচে কন্টেন্টটা দিয়ে রাখেন। আমার তো ইমেজ তো গ্যালারিতে রেডি আছে। এভাবে করে 30 দিনেরটা কমপ্লিট করে ফেলেন, 2 থেকে 3 দিন দেন। আমি মনে করি কেউ যদি মনে হয় যে চ্যালেঞ্জ নেই, যে 30 ডেজ কন্টেন্ট আমি সবকিছু রেডি করতে পারবো, হয়তো বা কারো কারো ক্ষেত্রে 2 দিন, কারো কারো ক্ষেত্রে 5 দিন, কারো কারো ক্ষেত্রে 7 দিন, এটা ডিপেন্ড করবে আপনার ক্যাপাবিলিটির উপর। তো আমি যদি 7টা দিন কষ্ট করি, 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় দিই, তো আমার মনে হচ্ছে যে পুরো 30 ডেজ এর একটা ফানেল এবং আমার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য যা কিছু করা প্রয়োজন সেটা কিন্তু আমি কভার করতে পারবো। আমার একটা কন্টেন্টের ফানেল থাকলো, আমার ডিজাইনটাও ভালো থাকলো, আমার সার্ভিস, দেন আমি হচ্ছে এগুলো কি করলাম, শিডিউল করে রেখে দিলাম, মেটা সুইটে পেজের যেখানে দিয়ে দিলাম। অথবা আপনার যদি মনে হয় যে আদার্স কোনো টুলস ইউজ করবেন কোনো ক্লায়েন্ট বেস কাজ করার জন্য, যে মেটা সুইটে যেন বুঝতে না পারে, সেগুলো আপনি ইউজ করলেন। আপনার এই যে আপনি যে আমরা সবাই বলি যে দেখো তোমার জন্য আমি 30 দিনে 30টা ইমেজ করবো, 30 দিন একর সময় পোস্ট করবো, আদৌ কি আমরা 30 দিনে কি সময় দিই? কখনো এটা। আমি কারো থেকে ইমেজ পাচ্ছি, কন্টেন্ট আমি লিখতেছি, ধাম ধাম করে বসাই দিচ্ছি, চলে আসতেছি। যদি শুধু সোশ্যাল মিডিয়া ম্যানেজার পোস্ট আর ইমেজ পোস্ট করার এই এতটুকুই যদি কাজ হয়ে থাকে, আপনি 30 দিন কখনো সময় দিন আমরা। বাট আমরা কিন্তু ফোকাস পয়েন্ট ওখানে দিচ্ছি 30 দিন। তো আপনি যখন গুছিয়ে নেবেন কাজ, আমি আবারও বলছি, অনুরোধ থাকবে আপনারা যে কাজটা করেন না কেন, সূক্ষ্মভাবে আগে ওই কাজটা গুছিয়ে নেন। দেখেন আপনার সময়টা রিডিউস হয়ে যাবে, কাজের ক্যাপাবিলিটিটাও তৈরি হবে, তখন অন্য কাজে মুভ করতে আপনার অতটা কষ্ট হবে না। বাট আপনার এই যে ম্যানেজমেন্ট জিনিসটা যদি না থাকে, তখন আপনার অনেক হিউজ সময় চলে যাবে, সবকিছু এলোমেলো হয়ে যাবে, বড় লাগবে, টেনশন করবেন, এরপরে আমরা হতাশ। একটা কথা বলি, হতাশ হলে কখনো সফলতা আসবে না, হতাশা মনের মধ্যে রাখলে কখনো সফলতা আসবে না। সফলতা হলে আপনার হতাশা, এই কথাটা মেবের মাথার মধ্যে মেন্টালিটি, এই জিনিসটাকে আপনার স্কিপ করতে হবে, যে আমার মধ্যে হতাশা নেই, আমি এখন সামনের দিকে এগিয়ে যাব। আপনি কাজগুলো গুছিয়ে নেন, হতাশা আসবে কেন? এটা সোশ্যাল মিডিয়া ম্যানেজ, ক্লায়েন্ট আউটরিচ করার প্রসেস এভাবে করবেন, স্টেপ বাই স্টেপ সবই গুছিয়ে নেন। খাতা কলম নিয়ে বসতে হবে ভাই। খালি আমরা কি করি, ওই কে কি করতেছে এগুলো দেখি, বাট আমি কতদিন শেষে কি করলাম এটার মনিটর যদি আমি না করতে পারি, কেউ এসে করে দিবে না। কখনোই আমি বলবো না যে ভাই আমার এই প্রবলেমটা আপনি এসে হেল্প করেন। আমি যতক্ষণ না জানাবো যে আমার এই প্রবলেম হচ্ছে, আপনি কখনো আমাকে হেল্প করতে পারবেন না। এই জন্য আপনাকে প্রবলেম গুলো নোট করতে হবে, কোন জায়গায় আসলে আরো প্রবলেম হচ্ছে এগুলো মনিটর করতে হবে, দেন এই জায়গাগুলোতে আপনার ফোকাস দিতে হবে। যখন আপনি এই জিনিসগুলো গোছানো ভাবে ফোকাস দিতে পারবেন, সময় এবং কাজের ক্যাপাবিলিটি যেটা বললাম আস্তে আস্তে ইমপ্রুভ হবে। তো ধন্যবাদ সময় দেওয়ার জন্য, কষ্ট করার জন্য। স্ক্রিনটা অফ করলাম। আচ্ছা, স্বপন রয় ভাই, তারপর হচ্ছে জুবরু রয় ভাই, আর ফাহিম শেখ ভাইয়ের কন্টেন্টে যেটা বললাম,
এতটুকু কভার করতে পারবেন ভাই, আমার দিক থেকে বললাম। জানি না আপনাদের কাছে ভালো লেগেছে না খারাপ লেগেছে, বা আরো কারো যদি মনে হয় যে আরো কিছু বলতে চাচ্ছেন বলতে পারেন, বাট আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই চলে গেছেন নাকি? না ভাই, আছে সবাই আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কন্টিনিউ করেন ভাইয়া। আচ্ছা, রিলেভেন্ট কার কোনো কোশ্চিন আছে যে আজকে যা দেখানো হলো সে রিলেভেন্ট? যে কোনো কোশ্চিন করতে পারেন, যে কোনো কিছু বা ডাউট থাকতে পারে, বা হচ্ছে কি করবেন, কোন প্রসেসে আগানো উচিত, তাও যদি সমস্যা থাকে, এখন যেহেতু সবাই আছি তো নিঃসন্দেহে প্রশ্নগুলো করতে পারেন। হ্যাঁ জি, নূর মোহাম্মদ ভাই বলুন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, আমরা আসলে সমস্যা কি, নতুনরা যখন কাজ শিখতে চাই তখন তাদের একটা মেইন জিনিস হচ্ছে ফোকাস রাখা, বিশেষ করে ইউটিউবের ক্ষেত্রে। দেখা যায় কি, আমি একটা জিনিস শেখার জন্য একটা ভিডিও দেখতেছি, কিন্তু ডান পাশে ইউটিউবে অনেকগুলা ভিডিও আসতেছে। যেমন রিসেন্টলি একটা ইয়ে হচ্ছে সাদা পাথর নিয়ে, হঠাৎ করে দেখা যাচ্ছে, দেখা গেল আমার ডিরেকশনটা, আমি একটা কাজ শিখতেছি, সাদা পাথরের উপর মনোযোগটা চলে গেল, আমি আবার ওই ভিডিওতে চলে গেলাম। এমন কোনো এক্সপ্রেশন আছে যেটা দিয়ে আমি যখন সার্চটা করব, ডান ডান পাশের ওই ভিডিও গুলাকে বা যেই রিকমেন্ডেড ভিডিও আছে ওগুলাকে ঘোরা করে দিবে, বা এটাকে একটু ইয়ে করে দিবে যাতে আমার দৃষ্টিটা ওইদিকে না থাকে, এরকম কোনো এক্সপ্রেশন জানা মতে? জি ভাই আছে, তবে আপাতত আমার মনে নাই, বাট হচ্ছে এটার জন্য সহজ একটা ওয়ে বলে দিতে পারি, যেটা হচ্ছে যে আপনি যে ব্রাউজার দিয়ে কাজ করবেন, ইউটিউব হচ্ছে অ্যালগোরিদমের উপর ডিপেন্ড করে, আপনি যা সার্চ করবেন সেই রিলেভেন্ট আপনাকে ভিডিও দেখাবে। আপনি যেটাতে শুধু কাজের জন্য, যেমন আমি যেটা করি, আমার একটা ব্রাউজারই আছে আলাদা, ধরেন সেটা অপেরা ইউজ করি আমি, ওইটাতে শুধুমাত্র আমার রিলিভেন্ট ওয়ার্ক, আমি শুধুমাত্র ওটাতে ওই রিলেভেন্টই কাজ করি, যাতে ওই রিলেভেন্ট আমার কাছে ইয়াগুলো আসে, তাতে আমার হয় কি, আমার ডিস্ট্রাকশনটা কমে যায়, খুবই কম হয়। আমি অন্য কিছু আমাকে সাজেশনও আসে না, সাজেশনে শুধুমাত্র ওই রিলেভেন্ট কাজগুলো দেবে, এটা করতে পারেন। তবে হ্যাঁ, আপনি যেহেতু বলছেন, আমি এক্সটেনশনটার নাম আমি আপনাদেরকে আমার মেসেঞ্জার গ্রুপে আমি জানাই দেবো, আমার আপাতত মনে নাই, বাট আছে, অবশ্যই আছে, অ্যাড ব্লগার নামে বা এমন কিছু একটা আছে। ওকে, ঠিক আছে। জি জি, আর কারো কোনো কোশ্চেন, যে কোনো আচ্ছা, কোশ্চেন, আমরা 5 থেকে 10 মিনিটের মধ্যে, সর্বোচ্চ 20-এর মধ্যে আমরা ক্লোজ করব। যে কোনো কারো কোশ্চেন থাকলে পলাশ ভাইকে বলতে পারেন। আসিফ ভাই জি বলুন। আচ্ছা ভাইয়া, ছিল আমার কোশ্চেনটা একটু অন্যরকম টাইপের, ফেসবুক রিলেটেড আর কি। জি যেরকমটা আমি বেশ কিছু সময় এই জিনিসটা ফলো করছি, ধরেন সাপোজ আমি একটা ফোন ইউজ করি, আমি এখন বর্তমান সময় সবসময় বাসাতে থাকি, তা আমার বাসার আশেপাশে যে আমার ধরেন বড় ভাই, ছোট ভাই, বড় ছোট যারা আছে সকলেরই আমার, তাদের যে ফেসবুক আইডিটা আমার ফেসবুকে স্ক্রল করার সময় সাজেশনে আসে, বাট 2 থেকে 3 দিন হইলেও আমি একটু একটা সেশনের জন্য আর কি লোকালি অন্য একটা জায়গাতে চাই। তা এখন আমি আজকে জিনিসটা দেখলাম যে ওইখানে কিছু পাবলিকের প্রোফাইল আমার এখানে ওইভাবে শো করতেছে, মানে অথচ তাদের সঙ্গে আমার কোনো কলে কোনো কনভার্সন নাই, ফেসবুকে তো কোনো কনভার্সন নাই, মানে অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো কিছুতে তাদের সাথে আমার কোনো ইন্টারেক্ট নেই। তাও কিভাবে সম্ভব, এই সেগমেন্টের বিষয়ে কি কোনো কি ধারণা? আচ্ছা, এটা খুবই ভালো উত্তর দিতে পারবে 2-3 জন। তার মধ্যে হচ্ছে একজন হচ্ছে আপনাদের বিপুল দাদা, আর একজন হচ্ছে শরীফুল ভাই। আপনারা কেউ কাইন্ডলি অ্যান্সারটা দিবেন, যেহেতু আমাদের এখানে সবাই মিলেমিশে চেষ্টা করতেছে, আমরা সবাইকে কাইন্ডলি সবাই একটু রেসপন্স করেন, তাহলে বিষয়টা আরো সুন্দর হবে। শরীফুল ভাই বা হচ্ছে বিপুল দাদা, নিমন। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি না মানে প্রশ্নটা শুনতে পাই নাই, আবার একটু বললে একটু জি ভালো আসিফ ভাই, কাইন্ডলি আবার একটু কোশ্চেন করুন, তাহলে আমিও শুনতে পাই না, অনেক আস্তে আস্তে, একটু কাইন্ডলি ক্লোজ হয়ে একটু জোরে বলুন। আচ্ছা ভাইয়া, আমি বললাম যে ছিল আহ, গত যতগুলো দিন গেল আমি আমার বাসাতে অল টাইম ধরতে গেলে 24 আওয়ার্স আমি আমার বাসাতে। তো ওই সময় হচ্ছে হলো আমার ফ্রেন্ড লিস্টের নিউজ ফিডের মধ্যে যখন আমি স্ক্রল করি, তখন আমার ফ্রেন্ড সাজেশনের মধ্যে নর্মালি আমার আশেপাশে যারা আছে তাদেরকে দেখায়। রিসেন্টলি আমি 3 দিন হলো আমি লোকালি অন্য একটা সেশনের জন্য একটু
আমার বাসা থেকে একটু দূরে যাচ্ছি, ওইখানে যাদের সঙ্গে আর কি আমার যে সেশনটা হয়ে থাকে, সেখানে এখন আমি দেখি যে তাদের প্রোফাইল গুলো আমাকে এইভাবে শো করতেছে। আবার আমি গাইবান্ধা জেলার আরেকটা উপজেলা আছে সুন্দরগঞ্জ, মাসখানেক পূর্বে আমি ওইখানে ছিলাম, ওইখানে 9 দিনের মতন ছিলাম, দেখি ওইখানকার আশেপাশে মানুষদের আইডি গুলোকে আমার কাছে সাজেস্ট করতেছে। আসলে ফেসবুকের এই সেগমেন্টটা কি আমার একটু জানা দরকার, যেহেতু ফেসবুক নিয়ে কাজ করি, সো ওর নারী নক্ষত্র সবকিছু আমার জানা প্রয়োজন। আচ্ছা ভাই, এটা হলো কি, ফেসবুক তো আপনি জানেন যে ফেসবুক কিন্তু এআই দিয়ে আমাদেরকে ট্র্যাক করে, এবং কি আমরা যখন আমাদের ফোনের মধ্যে বা ল্যাপটপে যখন ফেসবুক ওপেন করতেছি বা লগ ইন করতেছি, তখন কিন্তু আমরা কিছু জিনিস এলাও করে দিচ্ছি, যেমন মাইক্রোফোন, মিডিয়া বা সামহাও আরো অনেক কিছু কিন্তু আমরা এলাও করতেছি, তাই না? যে জি জি যে জিনিসগুলো আমরা এলাও করে দিচ্ছি সেগুলো কিন্তু ওই ট্র্যাক করে নিচ্ছে। ধরেন এখন আমরা এখানে বসে কথা বলতেছি, আমি পিসি থেকে কথা বলতেছি আপনার সাথে, তাই না? আমি পিসি থেকে কথা বলতেছি, কিন্তু আমার সামনে আমার ফোনটা আছে, আমি যে ফোনটা আছে, তাই না, ওই ফোনের মধ্যে থেকে কিন্তু আমাকে ওই সবকিছু নিতেছে ফেসবুক, আমার ফোনের মাধ্যমে ওই অ্যালাউ করে নিচ্ছে এগুলা, যেমন লোকেশন নিতেছে, আমার ওই নাম বা যেগুলাই হোক, আমরা যা কিছু বলতেছি না সবকিছু কিন্তু ওই ট্র্যাক করতেছে, আর ওই ট্র্যাকের মাধ্যমেই ওটা সাজেস্ট করতেছে। বুঝতে পারছেন ভাইয়া? জি ভাইয়া, আহ কিছুটা বুঝলাম, আবার কিছুটা একটু আর কি আচ্ছা, আমি আনক্লিয়ার। একটু সহজ করে বলে দিই। শিমুল ওকে, আপনি বলেন, আপনি বলেন। বলেন বলেন বলেন। না, আপনি বলেন ভাইয়া। হুম, বলেন। আচ্ছা, রিসেন্টলি একটা জিনিস শেয়ার করি, বিষয়টা খুবই আশ্চর্যজনক। হ্যাঁ, এটা আমি অ্যানালাইসিস করলাম কিভাবে। আমার কারোর সাথে কোনো মেয়ের সাথে, মানে আমাদের রিলেভেন্ট, আমাদের একটা স্কুল আছে, গার্লস স্কুল। তো আমি রিসেন্ট গেছি গত 3 দিন আগে চা খাইতে, ওখানে একটা টি স্টল আছে, কফি খাইতে গেছিলাম। তো আনফরচুনেটলি ওটা আমার বোনের স্কুল, আমার মনে হলো যে পরিচিত কেউ থাকতে পারে। সো জাস্ট ঢুকছি, জাস্ট ঢুকছি ওর ভিতর, মানে 2 কদম রাখছি, খালি তাকিয়েছি যে ভিতরে কি অবস্থা, আগে থেকে কমছে, এখন ভেঙে টেকে অবস্থা করছে। সো অনেক কিছু চেঞ্জ হয়েছে। বিশ্বাস করেন, বের হয়েছি, এরপর থেকে অ্যালগোরিদম আমাকে শুধু মানে ওই স্কুলের মেয়েদেরকে শো করতেছে, ওদের ভিডিও শো করতেছে, এবং ওদের ক্লাসের অনেক কিছু শো করে রাখতেছে। আমি কিন্তু সার্চ দিইনি, কিচ্ছু করিনি, শুধুমাত্র ওই জায়গায় অ্যাটেন্ডাস ছিলাম। মানে ফেসবুকের অ্যালগোরিদম এমন ভাবে নিজেকে মানে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে যে আপনি যাই করেন না কেন, এভরিথিং আপনার ট্র্যাক হচ্ছে। আপনি চলা ফেরা, ইভেন সবচেয়ে বড় যেটা বিষয়, সেটা হচ্ছে আপনার লোকেশন, ইভেন হচ্ছে রেকর্ডিং। আর মাইক্রোফোন ও অল টাইম ট্র্যাক করে, আপনি যাই বলবেন, আপনি চলতে চলতে যাই করেন না কেন, ফোনে কার সাথে কোনো কিছু বলতেছেন, সেক্ষেত্রে এই জিনিসগুলো ট্র্যাক করে আপনাদের সাজেশনে পাঠানোর চেষ্টা করে। এই হচ্ছে মুখ্য বিষয় আর কি। আপনি আচ্ছা কি ক্লিয়ার ভাইয়া, করতে পেরেছেন? থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আমি আরেকটু বলতে পারি। Sure. রিসেন্টলি ফেসবুক এমন একটা আপডেট নিয়ে আসতেছে 2025-এর লাস্ট, মানে 26-এর আগে, তাই না, এমন ভাবে একটা আপডেট করে নিয়ে আসতেছে যে আমাদেরকে এখন, যে আমরা যে ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতেছি, দেখেন এখানে আমরা কিন্তু 3 ধরনের অডিয়েন্স পাচ্ছি: ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফি, তাই না? এইগুলোর কোনো কাজই থাকবে না ভাই, ওরা ফোকাস করবে এআই দিয়ে সবকিছুতে, একদম এআই দিয়ে ফোকাস করবে, এবং সবকিছু থাকবে আপনার ক্রিয়েটিভ এর উপর। আপনার কন্টেন্ট যত ভালো হবে, আপনার এডের প্ল্যাটফর্ম তত ভালো হবে। আমরা তো মানে দেখা যায় কি, আমরা সবাই বসে থাকি কি, আরে আমরা ইন্টারেস্টেড অডিয়েন্স দিছি, ডেমোগ্রাফি দিছি, বিহেভিয়ার দিছি, এটা দিছি সেটা দিছি। ভাই আমাদের একটা অডিয়েন্স আছে লোকে লাইক অডিয়েন্সটা কিন্তু অলমোস্ট এখন মরে গেছে, এটার কোনো কাজ নাই আমাদের জন্য। আমি লাস্ট একটা সেশনে জয়েন করছিলাম, যেখান থেকে আমি মানে অনেক কিছু দেখে আসি বা শুনছি। তো এখানে আমাদেরকে ভাই, ওই যে পলাশ ভাই বললো না এখন, যে আমরা যাই বলি না কেন, যাই করি না কেন, ফেসবুক কিন্তু অল টাইম ট্র্যাক করতেছে আমাদের, ওই ট্র্যাকের মাধ্যমেই সবকিছু আমাদের দেখাচ্ছে। বুঝতে পারছেন আসিফ ভাই? জি ভাই, শিমুল ভাই, আপনি আপনি এখন বলে দেন বাকি। আপনার এক্সপার্ট ফেসবুকে, আপনার এক্সপার্ট। না ভাই, এক্সপার্ট তো এখনো হই নাই, তো চেষ্টা করতেছি প্রতিনিয়ত নিজেকে কিছু কিছু আপডেট করার জন্য, করার জন্য। আর বাকিটা তো আপনারা ভাই, আপনারা যেভাবে দেখাচ্ছেন করতেছেন, এগুলো পাশাপাশি নিজেরাও আবার একটু অ্যানালাইসিস করতেছি কিভাবে কি করা যায়।
আর দুর্জয় ভাই তো আছে। জারি দেখেন না কেন ভাইয়া, জারি যার কিছু দেখেন না কেন, ওটা আগে নিজের উপর অ্যাপ্লাই করে দেখতে হবে যে আসলে ঠিক নাকি ভুল। এটা সবার কাছে অনুরোধ, যে কোনো, সেটা মেন্টর হতে পারে, ইউটিউবে টিউটোরিয়াল হতে পারে, অথবা চ্যাট জিপিটি। নয়তো যে প্রশ্নটা বললাম যে চ্যাট জিপিটির কথা শুনে ডাক্তারে হসপিটালে এখন, তো এরকম হয়ে যাবে। আচ্ছা, নূর মোহাম্মদ ভাই হাত তুলেছেন, আমরা সেশনটা 1-2 মিনিটের মধ্যে শেষ করবো ভাইয়া। ভাই যেহেতু কোশ্চেন করছেন, আমি একটু আপনার কোশ্চেনের সাথে একটু অ্যাডভান্স লেভেলের কথাবার্তা বলি। আপনার অভিজ্ঞতার সাথে মিলে যায় এমন কিছু ঘটনা ঘটে যে প্রশ্নগুলোর উত্তর আমরা অনেকেই জানি না অথবা ধোঁয়াশার ভিতরে থাকি, এরকম একটা ঘটনা বলতেছি। আপনিও নিজে অবাক হবেন কথাগুলো শুনে, এবং আপনার এখানে যারা আছেন হয়তো বা এরকম ঘটনা প্রথম শুনতে পারেন। আজ থেকে 2 বছর আগের কথা, আমার ওয়াইফের যখন হেপাটাইটিস বি হয়, ওকে নিয়ে আমি হসপিটালে যাই। তো শ্যামলির উপরে এখানে রাস্তা দিয়ে হাঁটতেছি, একটা পোস্টারের দিকে আমার হঠাৎ করে চোখ চলে গেল। পরে দেখলাম এটা সমকামিতা নিয়ে। আমি কিন্তু কোনো কথাই বলি নাই সমকামিতা নিয়ে। তো যাই হোক, যখন আমি এই পাশ রাস্তার পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে আসি, তখন একজন আমার হাতের ভিতরে পোস্টার দিল, এবং ওই পোস্টারের ভিতরে দেখলাম সমকামিতা নিয়ে লেখা আসছে। আমি কিন্তু মুখে কোনো উচ্চারণও করি নাই। এরপরে যখন আমি হসপিটালে গেলাম, হসপিটালের ভিতরে ডায়াগনস্টিক সেন্টারের ভিতরে নেটটা অন করলাম, আমার ফেসবুকে ঢুকার পরপরই সমকামিতা রিলেটেড পোস্ট গুলা ভরে গেল। তাহলে বলেন, তা কিভাবে জানলো যে আমি এটা দেখছি, আমার কাছে কেউ একজন পোস্ট করছে, এবং ওই নোটিফিকেশনটাই তারা চলে আসতেছে? বুঝতেছেন মানে কত অ্যাডভান্স হয়ে গেছে তারা। জি সুমন রানা ভাই। না না ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আসিফ ভাই, আশা করি সবার এক্সপিরিয়েন্স থেকে উত্তরগুলো পেয়েছেন। তো আজকে সেশনটা আমরা, জি, অন্তর বর্মন ভাই বলেন। ভাই ভালো আছেন? জি জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। ভাই আমরা পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য মনে করেন আমরা সবকিছু করলাম, রুটিন করলাম, ফানেল করলাম, প্ল্যান করলাম, এবং 1 মাস হোক আর 2 মাস হোক প্ল্যান করলাম। এখন সকল সোশ্যাল মিডিয়াতে কি একই পোস্ট দিলে কোনো সমস্যা হতে পারে কি না, বা বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের পোস্ট করলে ভালো হবে, বা কোনো নির্ধারিত সময় আছে কি না যে এই সময় লিঙ্কডইনে ভালো হয়, টুইটারে খুব ভালো হয়, ফেসবুকে ভালো হয়, এটা আর কি ভাই। সর্বপ্রথম আমাদেরকে প্রতিটা প্ল্যাটফর্মের এফিকিউ পড়তে হবে। আমরা ফেসবুক চালাই, অথচ ফেসবুকের এফিকিউ কেউ পড়েনি। আশ্চর্য না? এটা তো সত্য কথা। ফেসবুক চালাই, ফেসবুকের এফিকিউ জানি না যে কোনগুলো টার্মস এর মধ্যে পড়ে, কোনটা টার্মস এন্ড কন্ডিশন। আমরা এটা হচ্ছে স্কিপ করে আমরা পার হয়ে যাচ্ছি। হোয়াটসঅ্যাপ চালাই, হোয়াটসঅ্যাপের টার্মস এন্ড কন্ডিশন মানতেছে না। লিঙ্কডইন, সবকিছু, প্রতিটা প্ল্যাটফর্মের এফিকিউ গুলোকে সর্বপ্রথম পড়তে হবে। সেকেন্ড কথা হচ্ছে টাইম। প্রতিটা পেজে দেখবেন যখন নিয়মিত একটা সপ্তাহ বা একটা উইক যখন আপনি পোস্ট করতেছেন, তখন আপনাকে অ্যাক্টিভ টাইম দেখাই দিচ্ছে যে কোন টাইমে আপনার অডিয়েন্স গুলো বেশি অ্যাক্টিভ থাকে। তো প্রতিটা প্ল্যাটফর্ম যখন আপনি মনিটর করবেন, তখন আপনি নিজের কাছেই বুঝতে পারবেন। এখন তো সবগুলো প্ল্যাটফর্মে ওই চলে আসছে, প্রফেশনাল ড্যাশবোর্ড গুলো চলে আসছে না? আপনি দেখেন, ফেসবুকে দেখেন, আপনি লাস্ট একটা সপ্তাহে কন্টেন্ট পোস্ট করেন, বিভিন্ন টাইম আগে অ্যাপ্লাই না করলে তো আমি ধরতে পারবো না যে কোন সময় আসলে আমার পোস্টটা ভালো হচ্ছে খারাপ হচ্ছে। এটা শুধুমাত্র টাইমের ফ্যাক্টর আছে যে তা না, পোস্টের কন্টেন্টের ফ্যাক্টর আছে, হ্যাশট্যাগের আছে, ইমেজ আছে। এই পোস্টটার পরে সি ইনসাইটে গিয়ে যায় দেখেন যে কোন পোস্টটা লাস্ট এই সময়ে এই পোস্টটা আমার ভালো হয়েছে। এভাবে করে আপনাকে ইমপ্রুভমেন্ট গুলো বের করতে হবে। কারণ কেউ আমরা বা কারোর সাথে কারো কন্টেন্টের কখনো মিল নাই, কিন্তু মিল আছে যে আমি সেম কন্টেন্ট দিয়েছি, আমার কন্টেন্ট হুবহু কপি করে আপনি আবার পোস্ট করেছেন, মিল নাই, কিন্তু সবার কিন্তু আলাদা। দ্বিতীয়ত হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেমন ফেসবুকের কন্টেন্ট বা ইমেজ, আমি যদি ইনস্টাগ্রামে দিই কোনো প্রবলেম আছে, বা লিঙ্কডইনে দিই কোনো প্রবলেম নাই, কোথাও লেখা আছে এর মধ্যে যে আপনি ফেসবুকে যেটা পোস্ট করেছেন সেটা লিঙ্কডইনে দেওয়া যাবে না? হ্যাঁ, কোনটা হচ্ছে বেশিরভাগ যেগুলো কপিরাইট ধরে, ভালো করে দেখেন যে ওটা সেম প্ল্যাটফর্মে। ইউটিউবের একটা ভিডিও আমি কারো থেকে ডাউনলোড করে আবার আমি ছেড়েছি, সেম ভিডিও, তখন আমি কপিরাইট স্ট্রাইক খাচ্ছি। রিলস এর ক্ষেত্রে ফেসবুকে খাচ্ছি, এগুলোই তো হচ্ছে। তো আমি যখন কপি কন্টেন্ট নিয়ে কাজ করব, কপি কন্টেন্টের কাজ যখন শুরু করব, যে আমি ফেসবুকের কন্টেন্ট ফেসবুকে দিচ্ছি, সেটা হতে পারে ভিডিও, হতে পারে রিলস, হতে পারে ইউটিউবের ভিডিও, আমি আমার ইউটিউবে দিচ্ছি, তখন গুলো তো আমাদের প্রবলেম গুলো ফেস হচ্ছে, আদারওয়াইজ কোনো প্রবলেম হওয়ার কথা না। অন্তর বর্মন ভাই, আশা করি রিপ্লাই পেয়েছেন। হ্যাঁ জি ভাই, বুঝতে পেরেছি। ঠিক আছে, যেহেতু আমরা আজকে সময় সংকীর্ণ, অলমোস্ট জি ভাই, আমরা আমি এক just একটা মিনিট সময় নেব। শিওর ভাই। ধন্যবাদ। বিষয় হচ্ছে দেখেন, ওয়াইবি যেহেতু ফ্রি কমিউনিটি, বাট
আমি একটা জিনিস সবসময় বলি, যদি নিজেকে পরিবর্তন করতে চান তাহলে ওয়াইফবির সাথে থাকেন, দেখবেন পরিবর্তন হবে। আমি যেদিন প্রথম ঢুকি ওয়াইফবিতে, মানে হচ্ছে প্রথম ক্লাস অ্যাটেন্ড করি, আমি সেদিনও নোট করছি, ইভেন আজকেও আমি নোট করছি, এই পাশে বা আদার্স যে খাতাগুলো আছে নোট করছি। আমার এই যে আজকে যে সেশনটা হয়েছে, অনেকের কাছে হয়তো বা অনেক কিছু মনে হতে পারে না, বাট আমার কাছে শিমুল ভাইয়ের সাথে আমার 1-to-1 বসার কথা ছিল, বাট সেশনটা পেয়ে আমার হয়তো অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। বাট এই জিনিসগুলো আসলে পেডেও কখনো কেউ বলবে কিনা সন্দেহ। জিনিসটাকে কাজে লাগান, যা দেখানো হয়েছে সেটাকে অ্যাপ্লাই করুন, দেখবেন সকল কিছু থেকে ভালো কিছু হবে। আমি একটা জিনিস সবসময় মাথায় রাখি, শিমুল ভাইয়ের থেকে কোনো কিছু পাওয়া মানে অনেক কিছু। উনি আমাকে রিসেন্টলি কিছু একটা বলছিল, তারপর থেকে আবার একটা জায়গায় ভালো জায়গায় একটা ভালো কিছু হয়েছে। সো সাজেশন নিবেন এমন মানুষের কাছে যে অলরেডি সাকসেস, এই জিনিসটা আমি সবসময় বিলিভ করি। সো পরামর্শ নিবেন এমন কাছে যে যার মন মানসিকতা ভালো, যে হচ্ছে ভালো কিছু উপহার দিতে জানে। সো এই জিনিসগুলো অ্যাপ্লাই করুন। যদি নিজেকে পরিবর্তন করতে চান তাহলে ওয়াইফের সাথে থাকবেন, দেখবেন নিজেও পরিবর্তন হচ্ছে, নিজের স্কিলও পরিবর্তন হচ্ছে, নিজের ক্যারিয়ারটা পরিবর্তন হচ্ছে। সো এতটুকুই বলার ছিল। ওভারঅল নোটপ্যাড নিয়ে বসুন, লিখুন, নিজেকে আপডেট করুন। যে কোনো প্রবলেম হচ্ছে গ্রুপে পোস্ট করুন, মেসেঞ্জার গ্রুপ আছে, প্রবলেম হচ্ছে আমাদের ডিসকর্ড সার্ভার আছে, যা কিছু লাগবে সবকিছুই তো আমরা ফ্রিতে দিচ্ছি ভাই। আমরা তো আপনাদের কাছে কোনো টাকা এক্সপেকটেশন কি, হ্যাঁ একসাথে এমন কমিউনিটি করতে চাই যে কমিউনিটি আমি দাঁড়ালে আমরা যখন বিপদ যদি পড়ি বা প্রবলেম হয়, সাথে যেন আপনাদেরকে সাথে পাই, যে এই কমিটির সাথে আমরা থেকে আমার জীবনে এতটুকু পরিবর্তন আসছে, বা হচ্ছে কোনো যেন হেসেল না হয়। জি, আপনাকে ক্যামেরা দেখে অনুরোধ থাকলো ভাইয়া, হ্যাঁ এভাবে আর বড় বড় বানিয়ে দিবেন না প্লিজ। আচ্ছা যাই হোক, আজকে যদি ওই দিয়েন মাঝে মধ্যে, আজকে যদি ওই ভাইগুলো যদি পোস্ট না করতো, আজকে সেশনে কখনো এই উত্তরগুলো কি আসতো? কখনো আসতো না। এই জন্য আমরা কিন্তু সবাই যখন প্রশ্ন করব, আমি আমার জায়গা থেকে বলতেছি, আরো দুইটা ভাই তো বলছে, দিদারুল ভাই যে কথাগুলো বলছে রেকর্ড আছে, রেকর্ডটা আমরা দিব আজকে, যেহেতু আজকে গোছানো ভাবে হয়েছে, রেকর্ডটা ইনশাল্লাহ দিয়ে দিবনি। তো দেখেন সব মিলে যখন আমরা একে অপরের সাথে কথা বলবো, সবার মধ্যে কিছু না কিছু আছে। আমি বললাম না যে কারণ না কেউ বলতে পারো না যে ভাই আমার মধ্যে কিছু নাই, অবশ্যই কিছু আছে। তো ওই কিছু থেকে কিছু দেওয়ার ট্রাই করেন, এর চেয়ে বেশি চাচ্ছে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট সানডে আবার কথা হবে, দেখা হবে, আল্লাহ পাক যদি হায়াতে লিখে রাখেন। তো এই পর্যন্তই, যেহেতু আজকে সেশনটা অলমোস্ট 12:26, এই পর্যন্ত সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি।